আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখি সবাই ভালো এবং সুস্থ রয়েছো এবং তোমরা আজকে স্ক্রিনে অনেক মানুষকে আমাদের দেখতে পাচ্ছ, এখানে 5 জন মানুষ আর কি। এবং তোমরা সবাই জানো যে আজকে কিন্তু তোমাদের একটি স্পেশাল একটা এক্সট্রা একটা ক্লাস, সেটা হচ্ছে ওয়ান শট এমসিকিউ। এবং ওয়ান শট এমসিকিউটা হচ্ছে কোষ ও এর গঠনে। এবং আমার সাথে যারা দেখতে পাচ্ছ, আমাদের পুরো বায়োলজি লাভার্স টিমের প্রত্যেকটা সদস্যকে দেখতে পাচ্ছ, ফাহাদ বাদে। ফাহাদ মানে এখানে ওকে জায়গা দেওয়া যাচ্ছে না স্ক্রিনে আর কি আমাদের, এই জন্য ফাহাদকে রাখিনি। আমাদের সাথে কারা কারা আছে ছোট্ট একটা পরিচয় আমরা হয়ে নিই আর কি। আমার হাতের ডান দিক থেকে আমরা শুরু করি, খুলে বলো। আমি লাফিয়াল মুবিন শাওন। আমি তোমাদের এখানে অনেক ক্লাস নিছি, সবাই হয়তো চিনো। আমি ফাইনাল সবাই তো নাও চিনতে পারে। আচ্ছা, যারা চিনতেছো না তাদের জন্য পরিচয় দিচ্ছি। আমি লাফিয়াল মুবিন শাওন, ফাইনাল ইয়ার, আর্মি মেডিকেল কলেজ যশোর। ওকে, তারপরে আমি হচ্ছে আবিদ হাসান। আমি হচ্ছে শেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে আছি। বর্তমানে হচ্ছে পড়াশোনা করতেছি শেবাংলাতেই। আর তোমাদের সাথে হচ্ছে বায়োলজি লাভার্স ইনস্টিটিউটের হিসেবে আছি। আর পাশাপাশি তোমরা তো পিডিএফ দেখতে পাচ্ছ, অবশ্যই ভাইকে আমাকে অলরেডি দেখতেছো। তোমরা তো লাইভে অল টাইম কিন্তু আমরা থাকি। আর আমাদের সাথে কিন্তু পুরো আজকে অন্যদিন কিন্তু দেখো না যে এত টিচার যারা সবাই ছিল, আজকে কিন্তু সবাই আছি। আমার পাশে হচ্ছে আরও কিন্তু টিচাররা আছে, কথা বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তবু সামনে আসো। আসসালামু আলাইকুম, আমি তফু মন্ডল, আছি যশোর মেডিকেল কলেজ থার্ড ইয়ার। তাই? হ্যাঁ, শিওর? উড বি ফোর্থ ইয়ার, 2-3 মাসের মধ্যে ফোর্থ ইয়ার। Yes. আচ্ছা ঠিক আছে, এরপরে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৌরভ আইস, এই বায়োলজি লাভার্সের বায়োলজি টিচার হিসেবে আছি। বায়োলজি টিচার, সব টিচার হিসাবে আসছে আর কি আমাদের। যাই হোক, আমাদের লাইভে কতজন আসছে এটা থেকে আমরা তো দেখি, কিছুক্ষণ পরে দেখা যাবে। তো আজকে মূলত তোমরা সবাই জানো যে আজকে কিন্তু আমাদের ওয়ান শট এমসিকিউ এর যে ক্লাসটা সেটা কিন্তু শুরু হবে। এবং তোমরা কোষের আবিষ্কারক, এটা তোমরা দেখতে পাচ্ছ। আমার মনে হয় এটা দেখতে দেওয়া যাবে না আর কি। আমরা এই জায়গায় একটা এমসিকিউটাকে চেঞ্জ করে নিই আর কি, আমরা আমাদের ইয়েতে চলে আসি। ওকে, তো যাই হোক, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি আর কি। তাহলে আমি আর মুবিন এখানে থাকি। ওকে, বাকিগুলো তোমরা একটু নামো, তারপরে আমরা ক্লাসে দেখি কতটুকু আগায় আর কি। ওকে, বহুদিন পরে একসাথে আর কি আমাদের ক্লাস আজকে, আমার আর মুবিনের ক্লাস। তো মুবিন, কি অবস্থা বলো? অনেক দিন পরে তুমি আসলে বাচ্চা কাজের সাথে ক্লাস। হ্যাঁ, অনেকদিন পরে বলা চলে যে প্রায় দেশ স্বাধীন হওয়ার পরে আমি প্রথম অনলাইন ক্লাস নিচ্ছি। অফলাইন ক্লাস অনেকগুলো হয়ে গেছে, যারা আমাদের প্রি মেডিকেল ব্যাচে আসো তারা আমার ক্লাস পাইছো, কিন্তু আজকে অনলাইনে প্রথম ক্লাস নিচ্ছি দেশ স্বাধীন হওয়ার পরে। তো যারা ক্লাসে আসো, তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে কমেন্টস করে জানিয়ে দাও। আমরা আজকে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, খুব ধামাকা একটা ক্লাস হচ্ছে। আমরা অনেকগুলো টিচার আছি, অনেকগুলো কোশ্চেন নিয়ে আসছি। তো আমরা কোশ্চেনগুলো একটু পরে আমরা থ্রো করব তোমাদের মাঝে। তোমরা যারা পারবা অবশ্যই তোমরা। আচ্ছা, তোমাদের সব ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, একটু কাইন্ডলি সবাইকে একটু মেনশন করে দাও। আর কে কোথা থেকে দেখছো এটা যদি আমাদেরকে একটু জানাতে। আমরা আজকে কিন্তু তোমাদের সব খুবই কিন্তু ধামাকা একটা ওয়ান শট এমসিকিউ হবে, আগেই বলে দিচ্ছি একটা ধামাকা ওয়ান শট এমসিকিউ হবে। সো দ্রুত আমাদেরকে চলে আসে এবং ধূপধাপ করে উত্তরটা একটা ক্লাস শেষ করে দিই আর কি। ওকে, অধ্যায় একটু ফেসবুকে একটু লিখে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আজকে যে আমাদের ক্লাসের মধ্যে আজকে 3 থেকে 4টা ম্যাজিক থাকবে। সেগুলো আমি এখন বলবো না, সেগুলা তোমরা যদি পুরো ক্লাসটি লাইভ দেখো তাহলে সের মধ্যে পেয়ে যাবা। তো ম্যাজিক? হ্যাঁ অবশ্যই ভাই, কিছু ম্যাজিক আছে। ম্যাজিক হচ্ছে তোমাদের যেগুলো তোমাদের, আচ্ছা আমি কিছুই বলবো না ম্যাজিক নিয়ে। ম্যাজিক তোমরা একটু পরেই দেখতে পাবা, কিছুক্ষণ পর একটা করে ম্যাজিক আসবে। তো ম্যাজিক জানতে হলে অবশ্যই তোমাদের পুরো ক্লাসটি দেখতে হবে। আচ্ছা, আমরাও জয়েন করবো। হ্যাঁ, সবাই জয়েন করবো, কেন জয়েন করবো না আর কি। আচ্ছা, আমাদের কথা সবাই মূলত শুনতে পাচ্ছে। একজন নোয়াখালী থেকে আর কি আমাদের লাইভটা দেখছে আর কি এই জায়গাতে। এবং আমাদের লাইভে আস্তে আস্তে সবাই বেড়েই যাচ্ছে আর কি। আমাদের প্রায় 3 মিনিট হয়েছে, আমরা অল্প 30 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের প্রশ্নের দিকে আমরা একটু চলে যাবো আর কি। তো সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হও, কমেন্টস করার জন্য একটু রেডি হয়ে যাও। দেখা যাক আমাদের কমেন্টস করে তোমরা কতটুকু কি ছিনিয়ে আনতে পারো আর কি আজকের উত্তর। আজকে সবচেয়ে বেস্ট উত্তরদাতাটা কে হয় এটা আমাদের একটু দেখতে হবে। দেখলে আমরা তো বেশ ভালোই বুঝতে পারবো আর কি যে সব কী অবস্থা বাচ্চা কাচ্চাদের আর কি। বলবেন তারপরে? হ্যাঁ অবশ্যই, দ্রুত কমেন্টস করলে আমাদের এই ফেসবুক লাইভটি সবার মধ্যে চলে যাবে। সবাই একসাথে ক্লাস করো, কম্পিটিশন বাড়বে, অ্যান্ড অবশ্যই তোমার পড়াশোনাটাও ভালো হবে। যশোর সার্কিট হাউস থেকে, আমাদের কোচিংয়ের পাশেই। যশোর থেকে বলছি, যশোরের বাইরে সাতক্ষীরা থেকেও বলতেছে। দেশের বাইরে যেখান থেকে আছো, দেশের বাইরে থেকে ভাই আসার খুব চান্স আছে এখন। কারণ হচ্ছে মানে আমাদের ক্লাসের কোয়ালিটি, এটা ইন্ডিয়া থেকে দেখে তো ক্লাস আমাদের। হ্যাঁ, ইন্ডিয়া থেকে দেখে তো, অবশ্যই দেখে, অনেকেই ক্লাস দেখে। মানে আমার প্রিয় দেশ তোমরা জানো, উগান্ডারও সাবস্ক্রাইবার এখানে আমাদের পেজে রয়েছে আর কি, ইউ নো ইট। ঢাকা থেকে আছে আমাদের কোচিংয়েরই একজন টিচার রাজিন,
ও ঢাকা থেকে। রাজিন তুই তাড়াতাড়ি এসে ক্লাস 2 একটা নিয়ে যা আর কি, ঠিক আছে? এর জীবন তো কার্ডটা এগুলো থাকবেই, তার জন্য তো ক্লাস বন্ধ থাকবে না। হ্যাঁ সেটাই, তাই না? চট্টগ্রাম থেকে একজন আছে, চট্টগ্রাম। আচ্ছা, ফ্রম চট্টগ্রাম, খোরশেদ আলম। ওকে, বাই দ্য ওয়ে চলো তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। সো লেটস স্টার্ট আওয়ার ওয়ান শর্ট এমসিকিউ। চলো আমরা আজকে প্রথমে যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে আমরা মূলত দেখে নেব এই জায়গাটাতে। সেটা হচ্ছে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, দেখো, কোষ আবিষ্কার করেন কে? খুব ভালো করে একটু মনে রাখো। দেখো, কোষ আবিষ্কার করেন কে? বাবারা এখানে কিন্তু প্রচন্ড ভুল একটা কথা রয়েছে। দেখো, লিভেন হুক, রবার্ট হুক, রবার্ট ব্রাউন, রবার্ট ডারউইন। আমরা আজকে তোমাদের চারটা মূলত এমসিকিউ এর যে ক্লু সেটা কিন্তু আলোচনা করব। ফার্স্ট অফ অল এই উত্তরটা কে দেয়, এই উত্তরটা দেখার পরে কিন্তু আমরা মূলত আমরা এটার আনসারটা বলা শুরু করব। বলো তো মোবিন, এই জায়গায় কোষ আবিষ্কার করে সবচেয়ে বেশি বড় ভুল হবে পোলাপানদের লিভেন হুক এবং রবার্ট হুকের মধ্যে। এই হুক এবং হুকা হুক যেটা, এই হুকা হুকে কিন্তু বেশ বড় একটা ভুল হয়ে যায়। তো দেখি আর কি আমাদের বাচ্চারা কোনটাকে উত্তর দেয়। একের খ সবার আগে উত্তর দিয়েছে কোনটা? আরমান মুন্না। আরমান মুন্না খুব ভালো একটা ছেলে, বহুত পড়াশোনা করে। ইতি কথা বলেছে বি, পূজা বলেছে বি। আচ্ছা, এরপরে আজমির বলেছে রবার্ট হুক। ভেরি গুড। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? রবার্ট হুক। রাইট অ্যান্সার কোনটা? রবার্ট হুক। বাট এখানে একটা কথা রয়েছে, বলো তো মোবিন, তোমাকেই বলি, বলো তো এই যে রবার্ট ব্রাউনটা আমাদের কি তৈরি করেছে বলে তোমার মনে হয়? বলো তো আমাদের। রবার্ট ব্রাউন, এটা আমি পারি, তোমরা পারো কিনা তোমরা কমেন্টসে জানাও। রবার্ট ব্রাউন ভাই নিউক্লিয়াস আবিষ্কার করছে, আমার যেটা রাইট, অ্যাবসলিউট রাইট। রবার্ট ব্রাউন আবিষ্কার করেছে কিন্তু নিউক্লিয়াস। আমাদের সাথে সাথে বলি, রবার্ট ব্রাউন আবিষ্কার করেছে নিউক্লিয়াস। এবং আমরা কিন্তু একটা মতবাদের কথা জানি, সেটা হচ্ছে বান্দর থেকে নাকি মানুষ এটা আসছে আর কি। হ্যাঁ। এবং এটা নাকি আমাদের একটা দাদা বলেছে, এই দাদার নাকি রবার্ট চার্লস ডারউইন। দাদার নাম কি? রবার্ট চার্লস ডারউইন। তাহলে দেখো, বিবর্তনবাদের মতবাদ দিয়েছিল কে? আমাদের রবার্ট চার্লস ডারউইন। উত্তর এটা হচ্ছে না। রবার্ট ব্রাউন উনি অর্কিড বা রাস্তা পাতায় নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, এটা উত্তর হচ্ছে না। হইতে পারে এই হুক, দেখো একটা লিভেন হুক আর একটা রবার্ট হুক। তোমরা অনেকে উত্তর দিয়েছো রবার্ট হুক, অবশ্যই রাইট অ্যান্সার রবার্ট হুক। তাহলে বাবা লিভেন হুক কি করলো? লিভেন হুক মূলত আমাদের বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপিক্যাল যে কথাবার্তাগুলো থাকে বা ওই যে সেল দেখার ক্ষেত্রে যে জিনিসগুলো, সেটার দিকে হয়তো আমাদের একটু মনোযোগী করছেন। বাট মূলত এই জায়গায় রাইট অ্যান্সারটা হবে কোনটা? আমাদের রবার্ট হুক। ওকে, আর এটা নিউক্লিয়াস রবার্ট ব্রাউন, আর আমাদের বিবর্তনবাদ হচ্ছে রবার্ট চার্লস ডারউইন। হবে আর কিছু? এখানে আরেকটা যেটা কথা সেটা হচ্ছে রবার্ট হুক সে যে কোষ আবিষ্কার করেন, এই কোষকে বলা হয় আমাদের হিউম্যান বডি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। তো সেই কোষ আবিষ্কার করে যে তথ্যগুলা লিখছেন সেটা একটা বইয়ে লিখছেন। সেই বইটার নাম কি? তোমরা যারা পারো একটু কমেন্টসে জানাও যে সে যে কোষ সম্পর্কে, যেই কোষটাই হচ্ছে আমাদের হিউম্যান বডি, মানে সব কিছুর কিন্তু মেইন হচ্ছে এই সেলটাই। তো এই সেল সম্পর্কে যে একটা বিস্তারিত ধারণা একটা বইয়ে সে লিখছেন, সেই বইটা খুব ইম্পর্টেন্ট। আমি অপশন দিতে পারি, ম্যাক্রোগ্রাফিয়া না মাইক্রোগ্রাফিয়া? ক নাম্বার বলো, ম্যাক্রোগ্রাফিয়া নাকি মাইক্রোগ্রাফিয়া? ম্যাক্রো মানে বড় আর মাইক্রো মানে কিন্তু ছোট। দেখি এটা কে উত্তর দেয়। একটা হচ্ছে ম্যাক্রো, MACRO, ম্যাক্রোগ্রাফিয়া, আর একটা হচ্ছে MICRO, মাইক্রোগ্রাফিয়া। A আর B, দেখে উত্তর কে দেয়? এ এবং বি এর মধ্যে ইজিলি কমেন্টস করতে পারবে, এ অর বি, কষ্ট করে পুরোটা লিখতে হবে না। আরমান উত্তর দিয়েছে, ভেরি গুড। সামিয়া রেহমান উত্তর দিয়েছে, আজমের উত্তর দিয়েছে, আফরিন উত্তর দিয়েছে মাইক্রোগ্রাফিয়া, বাঁধন উত্তর দিয়েছে মাইক্রোগ্রাফিয়া। ভেরি গুড, রাইট অ্যান্সার মাইক্রোগ্রাফিয়া। চলো এরপরে তাহলে আমরা উত্তরটা দেখে নিই। এটা উত্তর হচ্ছে রবার্ট হুক। এরপরে 2 নম্বর প্রশ্ন, মোবিন। 2 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ, আমরা সবাই স্যান্ডউইচ খাই, জানি স্যান্ডউইচ মানে কি? উপরে একটা লেয়ার থাকে, নিচে একটা লেয়ার থাকে, মাঝখানে একটা আলাদা একটা লেয়ার থাকে, এটা তো মূলত স্যান্ডউইচ। তো এই স্যান্ডউইচ মডেল কোন বিজ্ঞানী প্রদান করেন? আমি যেটা অ্যান্সার সেটা আমি পরে বলবো। সেটা হচ্ছে সিঙ্গার নিকলসন মডেল। এটা খুবই প্রচলিত, যতগুলো মডেল আছে, সিঙ্গার নিকলসন মডেল, তারপর ফ্লুইড মোজাইক মডেল, এই মডেলগুলোর মধ্যে সবচেয়ে প্রচলিত হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সিঙ্গার নিকলসন মডেল দেন হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ওকে, তারপর হচ্ছে এই স্যান্ডউইচ মডেল। ওকে, তারপরে হচ্ছে এই ড্যানিয়েল ডেপসন। এই ড্যানিয়েল ডেপসন হচ্ছে আমাদের ফ্লুইড মোজাইক স্যান্ডউইচ মডেল।
আচ্ছা, তারপর রবার্টসন ও ক্রিক হচ্ছে আমাদের ডিএনএ ডাবল হেলিক্স মডেল, সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তো আশা করি সঠিক উত্তর সবাই পারো এটা, এই জন্য আমি আর তোমাদেরকে কোশ্চেন থ্রো করিনি যে অ্যানসারটা কি হবে। হচ্ছে 2 এর খ, হ্যাঁ ড্যানিয়েল এবং ডেভসন। এই এখানে কিন্তু পোলাপান ভুল করে, দেখো স্যান্ডউইচ মডেল কিন্তু আমাদের বেশি পড়ানো হয় না। মনে রাখবো স্যান্ডউইচ মডেল মূলত আলোচনা করেন ড্যানিয়েল এবং ডেভসন। আর আমাদের ফ্লুইড মোজাইক মডেল বা হিমশৈল মডেল, যেটা কিনা আমাদের সবসময় পরীক্ষাতে গ নাম্বারে আমরা লিখি, সেটা কি আমাদের মূলত কে করেন? সিঙ্গার এবং নিকলসন। ভুল করা যাবে না আর কি। ওকে, তাহলে রাইট অ্যান্সার যারা দিয়েছো 2 এর খ, তারা ভেরি গুড। এখানে সাকিন রহমান উত্তর দিয়েছে এ, উত্তর ভুল গেছে সাকিন। আরমান 2 এর খ, ভেরি গুড। পূজা 2 এর খ। আহাদ বলেছে বি বা 2 এর খ। আয়েশা সিদ্দিকা 2 এর বি। আরমান মুন্না বলেছে ইতিকথা 2 এর বি। ভেরি গুড যারা উত্তর দিচ্ছ। আহাদ আহমেদ 2 এর বি। চলো এরপর দেখে আমরা 3 নম্বর প্রশ্নের দিকে একটু চলে যাই। দেখো, উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? খুবই চমৎকার একটা জিনিস। আমরা সবাই জানি কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা কি বৈশিষ্ট্য বলো তো? অনন্য বৈশিষ্ট্য। এবং কোষ প্রাচীরের মধ্যে কি থাকে মনে রাখবা, কোষ প্রাচীরের মধ্যে কয়েকটা উপাদানের মধ্যে একটা থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এবং লিগনিন, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, অনেক ক্ষেত্রে কাইটিনও থাকতে পারে, বাট এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে বলতো কোনটা? এটা হতে পারে আমাদের রাইট অ্যান্সার। দেখি আমরা একটু দেখে নিই সবার আগে। 3 এর গ, আরমান দিচ্ছে আর কি। আচ্ছা, যারা লাইভটা দেখছো তারা কাইন্ডলি একটু লাইভটা একটু শেয়ার করে দাও না। তোমরা তো, তোমাদের জন্যই তো আমাদের এই ক্লাসগুলো হয়ে থাকে, তাই না? তোমরা লাইভটা শেয়ার করে দিলে আমরা অনেক বেশি উজ্জীবিত হই আর কি। আচ্ছা, তাহলে দেখো, পূজা বলেছে, সুমাইয়া বৈশাখী বলেছে, আরমান মুন্না বলেছে রাইট অ্যান্সার সেলুলোজ। এখানে কিছু এমসিকিউ এর জন্য বলা দরকার থাকে। সেলুলোজ যদি থাকে 40%, দেখো সেলুলোজ কত শতাংশ থাকবে? 40%। ওকে, মনে রাখবা হেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। হেমি শব্দের অর্থ কি? অর্ধেক। তাহলে তুমি বলো তো হেমিসেলুলোজ কত পার্সেন্ট থাকবে? 20% থাকবে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, সেলুলোজ থাকে আমাদের কোষ প্রাচীরের 40% অংশ জুড়ে, আর হেমিসেলুলোজ থাকে কত অংশ জুড়ে? 20% অংশ জুড়ে। ওকে, 50 জন লাইভে, ইনশাল্লাহ আমাদের আরো বেশি লাইভে হয়ে যাবে আর কি। সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করো না, আজকে আমরা একটু সবাইকে নিয়ে একটু লাইভ করি আর কি। ইতি কথা বলেছে 3 এর গ, নাফিসা দিয়া 3 এর গ। ভেরি গুড। ওকে, এরপরে সাকিন বলেছে এটা। তারপরের দিকে চলে যাই, এরপরের দিকে আমরা চলে যাই সেলুলোজ। এরপর আমরা 4 নাম্বার চলে আসবো। কে প্রথম কোষের নিউক্লিয়াসের বর্ণনা দেন? আমরা মনে হয় একটু আগে এটা আলোচনা করেছি আর কি। দেখো, সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। লুই পাস্তুর, উনি প্যাস্টুরাইজেশনে মূলত কাজ করেন আর কি, এবং উনি রোগ তত্ত্ব আবিষ্কার করেন, দ্য থিওরি অফ ডিজিজ। রোগ তত্ত্ব নিয়ে মোটামুটি একটা ভালো রোগ তত্ত্ব, থিওরি অফ ডিজিজ মানে রবার্ট কচ দিয়েছিল আর কি। হ্যাঁ, রবার্ট কচও দিয়েছিল একটা, বাট এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হচ্ছে লুই পাস্তুর। বাট লুই পাস্তুরটা প্রথমেই হচ্ছে পাস্তুর তত্ত্বটাই প্রথমে দেয়, পাস্টুরাইজেশন তত্ত্বটাই দেয়। আর যেটা ফ্লেমিং আর কি, পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ওকে, তাহলে এখানে আমরা একটু চলে আসি আর কি। দেখি, সেটা হচ্ছে আমাদের করেছি ভাইয়া শোভা, থ্যাংক ইউ শোভা। আমাদের রাইট অ্যান্সারটা হবে বলো কোনটা? রবার্ট শুক নাকি রবার্ট ব্রাউন? দেখি, সাবিরা ইয়াসমিন বলেছো আরমান মুন্না বারবারই অ্যান্সার করতেছো। সবাই আরমান মুন্নার মতো বারবার কমেন্টস করে দাও। দেখি সবচেয়ে আজকে কে বেশি কমেন্টস করে একটু দেখা যাক তো আমাদের আজকে বিজয়টাকে। যারা বেশি কমেন্টস করবে আমরা কিন্তু কাউন্ট করব। সাবিরা ইয়াসমিন উত্তর দিয়েছে 4 এ। না, সাবিরা ইয়াসমিন, রবার্ট হুক তৈরি করেন কোষ, লুই পাস্তুর প্যাস্টুরাইজেশন, ফ্লেমিং এটা পেনিসিলিন। তাহলে রাইট অ্যান্সার হবে রবার্ট ব্রাউন। এবং রবার্ট ব্রাউন কার ক্ষেত্রে বলো তো? অর্কিড পাতার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? অর্কিড বা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে রাসনা। অর্কিড বা কার ক্ষেত্রে? রাসনা পাতার ক্ষেত্রে আমাদের মূলত সর্বপ্রথম এই নিউক্লিয়াসের বর্ণনা দেন বা উনি মূলত আবিষ্কার করেন। ওকে, এরপরের দিকে আমরা একটু চলে যাই কি। দেখি আমাদের 5 নম্বর প্রশ্ন কি বলে মোবেন। আচ্ছা, আমাদের 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে উদ্ভিদ কোষের বহিরাবরণ কোনটি? অপশন হচ্ছে টনোপ্লাস্ট, প্লাজমা মেমব্রেন, কোষ প্রাচীর, কোনোটিই নয়। তো আমাদের যে কোশ্চেনগুলো মূলত আমরা এখানে আলোচনা করতেছি, আমরা যে প্রত্যেকগুলো অপশনগুলো আছে অপশনগুলো কিন্তু ডিটেলস আলোচনা করতেছি, এটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি শুধু অ্যান্সার পারো হয়তো বা এটা ভালো, কিন্তু যে বাকি যে আরও 3টা অপশন থাকতেছে এই 3টা অপশনের কিন্তু পারাটাও কিন্তু আরও বেশি ভালো আমার যেটা মনে হয়। এই জন্য আমরা সবগুলো মূলত আলোচনা করতেছি। সেটা হচ্ছে উদ্ভিদ কোষের বহিরাবরণ কোনটি? আমরা জানি উদ্ভিদ কোষ মানে সেখানে কোষ প্রাচীর থাকবে, এটা খুব কমন। আর প্রাণী কোষ বললে সেম কথা, বাট থাকবে কোষ ঝিল্লি। যেমন আরেকটা কথা দেখো, এই প্লাজমা মেমব্রেন মানে কিন্তু কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেন মানে কি বলতো? কোষ ঝিল্লি। ওকে, তাহলে খেয়াল করে দেখবা, তাহলে প্লাজমা মেমব্রেন মানেই হচ্ছে কিন্তু আমাদের কোষ ঝিল্লি। বলেছে উদ্ভিদ কোষ মানে আমাদের অবশ্যই যেটা থাকতে হবে বহিরাবরণ, সেটাকে বলা হচ্ছে রাইট অ্যান্সার কোষ প্রাচীর। প্লাজমা মেমব্রেন এটা মূলত উদ্ভিদ কোষ বলো প্রাণী কোষ বলো সবার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কোষ ঝিল্লিটা থাকবে।
ওকে, বা প্লাজমা মেমব্রেনটা থাকবে। টোনোপ্লাস্ট এটাকে কার আবরণ বলা হচ্ছে বলো তো? কোষ গহ্বর। আর দেখো কোনোটি নয় তো কোনোটিই নয়, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে অবশ্যই 5-এর কে উত্তর দিয়েছে দেখি। 5-এর উত্তর দিয়েছে গ, পূজা উত্তর দিয়েছে, এরপরে রাজদীপ উত্তর দিয়েছে গ, শোভা উত্তর দিয়েছে গ, মঈন উত্তর দিয়েছে গ। তারপর এই তোমরা এইভাবে লেখো, বুঝছো? 5 লিখে একটা গ দাও অথবা 5 লিখে খ দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কিসের উত্তরটা দিয়েছো আর কি এই জায়গায়। তারপরে তন্দ্রা কে খান দিয়েছে, ওকে, শোভা রাইট অ্যান্সার অবশ্যই 5-এর গ। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নের দিকে একটু চলে যাই, দেখি। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু? খুবই ইম্পর্টেন্ট একটা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এটা ঝিল্লিবিহীন এবং ঝিল্লিবদ্ধ দুই ধরনের অঙ্গাণু পাওয়া যায় আমাদের সেলের মধ্যে। ঝিল্লিবিহীনগুলো আমরা একটা সুন্দর একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি, সেটা হচ্ছে প্রথম মামাই সেরা। এটা আমরা দিয়ে মনে রাখি, প্রথম মামাই সেরা, বা অনেক সময় বলা হয় সেরা মামাই প্রথম। এই প্রথম মানে হচ্ছে প্রোটিওজোম। তোমরা যারা বই খাতাগুলো নিয়েছো তারা একটু লিখে নাও। আর মামাই, এই মামাইকে বলা হয় আমাদের কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। এই মামাইয়ের মধ্যে কি সবাই কিন্তু মানে কমনলি ভুল করে মা দিয়ে মাইটোকন্ড্রিয়া দিয়ে দেয়। মা দিয়ে কিন্তু মাইটোকন্ড্রিয়া না, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এক কথায় তিনটাকে বলা হচ্ছে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। আর সেরা, এর মধ্যে সেরার মধ্যে সে মানে হচ্ছে সেন্ট্রিওল আর রা মানে হচ্ছে রাইবোজোম। তাহলে এইখানে যদি তুমি মিলাও তাহলে 2 নম্বর রাইবোজোম, সঠিক উত্তর হচ্ছে রাইবোজোম। ওকে, রাফিদ উত্তর দিয়েছে 6-এর বি, আহাদ 6-এর বি, আরমান উত্তর দিয়েছে নাহিদ 6-এর বি বা খ, আহাদ উত্তর দিয়েছে বি। ভেরি গুড, ওকে, অ্যাবসলিউট রাইট। যারা যারা বলেছো রাইবোজোম, ভেরি গুড। আচ্ছা, এর মধ্যে একটা জিনিসের কথা চলে আসে, দেখো মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি বলো তো মবিন? কোষের শক্তিঘর, পাওয়ার হাউস। ওকে, লাইসোজোম, এই লাইসোজোমটাকে কিন্তু বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আত্মঘাতী থলিকা। লাইসোজোম মূলত কি থলিকা বলতো? আত্মঘাতী থলিকা। আর এই যে গোলজি বডির একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এরা কিন্তু যে কোনো অঙ্গাণুকে ঝিল্লিবদ্ধ করে। ঝিল্লিবদ্ধ করা বলতে ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে খাবারগুলো উৎপন্ন হয়ে আসে গোলজি বডিতে, তারা ওই খাবারটাকে র্যাপিং করে, মানে সুন্দর করে মুড়িয়ে রাখে। তাহলে যদি কখনো আসে প্যাকেজিং, কি বলতো? প্যাকেজিং। তাহলে প্যাকেজিং করা কার দায়িত্ব বলো? প্যাকেজিং করার দায়িত্ব হচ্ছে মূলত গোলজি বডির। আবারও বলো, প্যাকেজিং করা কার দায়িত্ব? গোলজি বডির দায়িত্ব। 60 জন আমাদের লাইভ ক্লাস আজকে করতেছে আর কি। ওকে, তাহলে প্যাকেজিং হচ্ছে আমাদের কোনটা বলতো? গোলজি বডির মূলত দায়িত্বের মধ্যে পড়বে। তাহলে রাইট অ্যান্সার যারা দিয়েছো রাইবোজোম, এটা অবশ্যই রাইট অ্যান্সার তোমাদেরকে। আচ্ছা, এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। এরপরে আমাদের 7 নম্বর প্রশ্নের দিকে যাই। দেখো, মাইসিলি নামক সূত্রের প্রস্থচ্ছেদে কতটি সেলুলোজ চেইন থাকে? কি থাকে? সেলুলোজ, এখানে একটু লেখা মিস্টেক হয়ে গিয়েছে, সেলুলোজ চেইন থাকে। খেয়াল করো, মাইসিলিন নামক সূত্রের প্রস্থচ্ছেদের কতটি সেলুলোজ চেইন থাকে? তাহলে চেইনে চিন্তা করলে তুমি দেখো কি হয় আর কি। দেখি, এই উত্তরটা আমরা কেউ বলবো না, এটা খুব চমৎকার একটা প্রশ্ন আর কি। এটা একটু বলি তো আর কি। আচ্ছা, এটা হচ্ছে 7-এর রাইট অ্যান্সারটা কোনটা হবে বলো তো একটু? তোমরা কষ্ট করে। সোহানা আক্তার বলেছে হচ্ছে 100টি। এই যে আমি জানতাম এই জায়গায় একটা ভুল হবে। হ্যাঁ, এখানে কিন্তু চেইন দিছে, ভালো করে মনে রাখো, এখানে কিন্তু অণু দেওয়া নাই, এখানে কিন্তু চেইন দেওয়া। ওকে, গোলজি বডি, আয়শা সিদ্দিকা, আচ্ছা পূজা চক্রবর্তী, আচ্ছা আমি ঠিক আছে। অর্ণব বলেছে 7-এর ক হইতেছে 100টা। এরপরে শাহরিয়ার, মঈন বলেছে 7-এর ক, শোভা বলেছে 7-এর ক। ঝামেলা তো লেগে গেছে। হ্যাঁ, এটা আসলে ঝামেলা লাগার মতো একটা ঝামেলা তো কোশ্চেন। লেগে গেছে। ওকে, এই জায়গায় মনোযোগ সহকারে একটু খেয়াল করে আর কি। দেখো, যদি কখনো তোমাকে বলা হয় যে কতটি সেলুলোজ অণু নিয়ে আর কতটি সেলুলোজ চেইন নিয়ে, খেয়াল করবা, যদি অণুর কথা বলি, যদি সেলুলোজ অণুর কথা বলি, তাহলে হবে 1 থেকে 3000 বা কে। তাহলে কতগুলো সেলুলোজ অণু মিলে তৈরি হবে? 1 থেকে 3000, মানে 3000 কে না, 1 থেকে 3000 অণু নিয়ে আমাদের এই মাইসিলি গঠনের দিকে তারা আগাইতে থাকবে। 1 থেকে 3000 সেলুলোজ অণু মিলে একটা সেলুলোজ চেইন তৈরি হবে। এইভাবে আস্তে আস্তে তারা মাইসিলি তৈরি করবে। কিন্তু যদি কখনো দেওয়া হয় সেলুলোজ চেইনের কথা, তাহলে সেলুলোজ চেইন থেকে উৎপাদন হবে মাইসিলি। সেই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে 100টা। কয়টা বলো তো? 100টা। তাহলে 100টা চেইন, 100টা সেলুলোজ চেইন ইকুয়াল একটা মাইসিলি। একটা কি বলো তো? মাইসিলি, তাই না জিনিসটা? তাহলে এখানে কিন্তু 1000 হবে না, বা 3000 থাকলে 3000ও হবে না। 1000 বা 3000 হতো কার ক্ষেত্রে? যদি চাইতো সেলুলোজ অণু। এই জায়গায় কিন্তু চাইছে আমরা কি? সেলুলোজ চেইন। তাহলে মনে রাখবা অবশ্যই 100টা সেলুলোজ চেইন ইকুয়াল একটা ক্রিস্টালাইন মাইসিলি।
ওকে, আচ্ছা এই জায়গায় বলেছে ইতিকথা 7-এর ঘ, 7-এর ঘ। এখন অনেকে আচ্ছা। সঠিক উত্তর দিচ্ছে। ওকে, এখন কি তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? খেয়াল করো, যদি এই জায়গায় অনু থাকতো তাহলে তোমার রাইট অ্যান্সার হইতো 1000, আর যদি চেইন যেহেতু আছে, চেইন হলে রাইট অ্যান্সার হবে 100টা। চেইন হলে রাইট অ্যান্সার হবে কতটা? 100টা। আচ্ছা, ঐশী উত্তর দিয়েছো ভুল, পূজা উত্তর কি দিয়েছে জানি না, আয়শা সিদ্দিকা ডি, ইতিকথা ডি, আহমেদ আহাদ উত্তর হচ্ছে এ, রাইট অ্যান্সার আহমেদ আহাদ, ভেরি গুড, আহমেদ আহাদ রাইট অ্যান্সার দিয়েছো আর কি। চলো আমরা আচ্ছা, আমরা সঠিক উত্তরটা দেখে নেই। 100, এই 100-তে 100। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে দুটি কূপ পাশাপাশি থাকলে তাকে কি বলে? দুইটা কূপ, কূপের ইংলিশ হচ্ছে পিট। দুইটা পিট যদি পাশাপাশি থাকে তাকে কি বলে? খুবই কমন কোশ্চেন, পিট পেয়ার। পিট পেয়ার বা পিট জোড়, এটা খুবই কমন একটা কোশ্চেন, আশা করি সবাই পারবে। আচ্ছা এখানে একটা কথা থাকে আর কি, যদি আমাদের এটা একটা পিট পেয়ার বা পিট জোড় হয়, ধরে রাখো এটা আমাদের একটা মধ্যপর্দা, তাই না? এই মধ্যপর্দার চারিদিকে একটা আবরণ থাকবে, এটা হচ্ছে প্রাইমারি পর্দা, এই সবুজটা প্রাইমারি পর্দা। প্রাইমারি পর্দার বাইরের দিকে আরও একটা আবরণ থাকবে সাদা, যেটাকে আমরা বলি সেকেন্ডারি পর্দা, যেটাকে আমরা কি বলি? সেকেন্ডারি পর্দা। আর এই যে দেখো মাঝখানে হলুদ যে কালারটা, এই অংশটা দেখো, এখানে ফাঁকা অংশ আছে না, এই ফাঁকা অংশটার নামটা হচ্ছে পিট। এই ফাঁকা অংশের নামে কি? পিট। আবার এখানে যে ফাঁকা অংশ রয়েছে এটার নামও কি? পিট। তাহলে এইখানেও পিট, এইখানেও পিট, হইল কি? পিট পিট। তাহলে এই পিটটাকে আমরা একত্রে বলা হচ্ছে পিট পেয়ার। কি বলা হয়? পিট পেয়ার। বাংলায় যাকে বলা হচ্ছে পিট জোড়, পিট জোড়। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে আর কি, দেখো এটাকে তোমরা সবাই জানো, লেখা থাকে প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটাটা কি জিনিস বাবারা? দেখো এই যে আমাদের যে পিট মেমব্রেন, এই মাঝখানে হলুদ যে পিট মেমব্রেন, এই পিট মেমব্রেনের মাঝেও না কিছু ছোট ছোট ছিদ্রপথ থাকে, যে ছিদ্রপথ দিয়ে একটা কোষ আরেকটা কোষের সাথে সংযোগ রক্ষা করতে পারে। তাহলে এই যে আমাদের পিট মেমব্রেনের মাঝ দিয়েও যে ছোট ছোট ছিদ্র, এই ছিদ্রপথকে বলা হচ্ছে মূলত প্লাজমোডেজমাটা। তাহলে সবাই একটু খেয়াল করো, প্লাজমোডেজমাটা বলা হচ্ছে কোথায় বলো তো? তাহলে প্লাজমোডেজমাটা আমাদের কই থাকে বলো তো? পিট মেমব্রেনে বা মধ্য পর্দায়। পিট মেমব্রেনে বা কি পর্দায়? মধ্য পর্দায়। ওকে, আমার মনে হয় জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো আর কি। আচ্ছা 8-এর ডি, পিট জোড়া, ভেরি গুড। 8-এর ডি। আচ্ছা, আমরা সঠিক উত্তর দেখে নিব। যারা অ্যান্সার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে চলে যাচ্ছে আমরা 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? উদ্ভিদ কোষে থাকে না। আমরা দুই ধরনের কোষ পড়ি, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষে থাকে না কোনটি? দেখো আমি একটু নিচ থেকে আসতেছি। সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, শ্বেতসার বা স্টার্চ যেটাকে বলি। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হচ্ছে অপশন হচ্ছে প্লাস্টিড, কোষ প্রাচীর, সেন্ট্রোজোম। এটা খুবই বেসিক কোশ্চেন, সবাই এটা পারবা। অবশ্যই ডি নাম্বার কোশ্চেন হবে। উদ্ভিদ কোষে অবশ্যই সঞ্চিত খাদ্য হিসেবে শ্বেতসার বা স্টার্চ থাকে। তারপরে প্লাস্টিড, প্লাস্টিড তো অবশ্যই থাকবে, প্লাস্টিড থাকে বলেই তো সে খাবার তৈরি করতে পারে, এই জন্য প্লাস্টিড থাকে। কোষ প্রাচীর, একটু আগে একটা কোশ্চেনে ছিল, কোষ প্রাচীর তো অবশ্যই উদ্ভিদের কোষের যে বাইরের আবরণ সেটা থাকবে। তাহলে সঠিক উত্তর কিন্তু এখান থেকে স্বাভাবিকভাবেই হচ্ছে সেন্ট্রোজোম। দেখি তোমরা কে কি অ্যান্সার করেছো একটু দেখবো আমরা। সেন্ট্রোজোম কারা কারা অ্যান্সার দিয়েছো? আমাদের 9-এর কত নম্বরে তোমরা দিয়েছো একটু দেখবো আমরা সবাই। আচ্ছা, এখানে নাহিদ শাওন বলেছো 9-এর এ, সাবিরা ইয়াসমিন 9-এর এ, তন্দ্রা খান 9-এর এ, পূজা চক্রবর্তী পূজা বলেছে সেন্ট্রোজোম 9-এ, ইতিকথা 9-এ এবং তন্দ্রা খান বলেছে 9-এর এ, অবশ্যই রাইট অ্যান্সার। এবং হালিমা খাতুন উনি বলেছে 9-এর এ সেন্ট্রোজোম। হ্যাঁ রাইট অ্যান্সার, তাই তো সেন্ট্রোজোমই তো আর কি। চলো আসের পরের দিকে আর কি দেখি। আমরা বলেছে কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটা? তোমরা সবাই জানো কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু নিয়ে কারো কোনো কনফিউশন থাকার দরকার নেই, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিন্তু যে জায়গাটাতে প্রবলেম হবে, এখানে একটা লিখে দিই, কোষের শক্তি রূপান্তরের অঙ্গাণু। ভুলটা হবে কিন্তু এখানে, শক্তি রূপান্তরের অঙ্গাণু। ছোট্ট জিনিস বাট কতটা গুরুত্বপূর্ণ বহন করে দেখো, রূপান্তরের অঙ্গাণু। বাবার একটা খেয়াল করবা, শক্তি রূপান্তরের অঙ্গাণু হচ্ছে কিন্তু প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। তাহলে এটা কিন্তু কখনো ভুল করা যাবে না, প্লাস্টিড বা কি প্লাস্ট? ক্লোরোপ্লাস্ট। তাহলে যদি কখনো বলা হয় সরাসরি শক্তি উৎপাদনের সাথে যুক্ত কোনটা? শক্তি উৎপাদনের সাথে যুক্ত হয়েছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। ওকে, আর যদি কখনো বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা? রূপান্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কেন ক্লোরোপ্লাস্ট? কারণ ক্লোরোপ্লাস্টের উপরে পরে মূলত সূর্যের আলোক শক্তি, আর এই আলোক শক্তি থেকে সে পরবর্তীতে উৎপাদন করে এটিপি, মানে রাসায়নিক শক্তি। তাহলে বলতো শক্তি আলোক শক্তি থেকে পরিণত হচ্ছে কোথায়? রাসায়নিক শক্তিতে। এই জন্য এটাকে বলা শক্তি রূপান্তরের অঙ্গাণু, শক্তি রূপান্তরের অঙ্গাণু। অর্থাৎ রাইট অ্যান্সার হবে 10-এর 3। সঠিক উত্তর 10-এর 3।
চলে যাচ্ছি তার পরের কোশ্চেন, সব ধরনের কোষে পাওয়া যায় কোনটি? যেই আমাদের হিউম্যান সেল বা প্ল্যান্ট সেল সব জায়গায় কোন উপাদানটি থাকবে সেটাই হচ্ছে কোশ্চেন। রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের হিউম্যান বডি যদি আমরা চিন্তা করি ভাই, মানে আমি যখন কোচিং করতাম তখন হচ্ছে আমাদের টিচাররা বলে দিছে যে যদি কোনো কোশ্চেন আসে যে এনজাইম কি বা হরমোন কি, তো বা এরকমও কোশ্চেন আসে যদি না পারি দিয়ে দিব হচ্ছে প্রোটিন, এক ধরনের প্রোটিন। মানে এই টেকনিকটা হচ্ছে আমি ওই সময় শুনতাম। ইভেন এখনও মেডিকেলে যখন আমি কোনো কিছু জিজ্ঞেস করা হয় এটা স্ট্রাকচারালি আসলে কি, আমি কিন্তু বলে দিই প্রোটিন, কারণ আমাদের বডির ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে প্রোটিন। তুমি হার্ট থেকে শুরু করলে হার্ট বা আমাদের যে পেশিগুলো দেখা যাচ্ছে এগুলো ম্যাক্সিমামই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে তাহলে আমাদের প্রোটিন ফ্যাক্টরি যাকে বলা হয় সেটাই তো সব জায়গায় সব সেলে থাকবে, সেটা হচ্ছে রাইবোজোম। এরপরে মাইটোকন্ড্রিয়া নিয়েও ভাই অলরেডি বলছে, মাইটোকন্ড্রিয়াকে বলে পাওয়ার হাউস উৎপাদনের অঙ্গাণু, শক্তি উৎপাদনের অঙ্গাণু। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। আর লাইসোজোমের কথা বলেছি, এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ, সুইসাইডাল স্কোয়ার বা আত্মঘাতী থলিকা। ওকে, আচ্ছা, আত্মঘাতী থলিকা নিয়ে আমার একটা কোশ্চেন, আমাদের এখানে অনেকেই আসো যারা আমাদের ক্লাস দেখতেছো, অনেকেই ভাই কিন্তু যারা একটু বেশি মানে স্বাস্থ্য হয়ে যাচ্ছে, সারাদিন বসে বসে বাসায় খেয়ে মানে একটু বেশি হেলদি হয়ে যাচ্ছে, ওকে, তারা তখন তাদের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই রোজা রাখা। যদি আমরা রোজা রাখি, একজন মেবি নন মুসলিম একজন সায়েন্টিস্ট তিনি আবিষ্কার করছেন যে আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের যে লাইসোজোমগুলো থাকে সেগুলো হচ্ছে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকে সেগুলোকে খেয়ে ফেলে, যার ফলে আমাদের বডিতে ক্যান্সার সেল বা ওই ওয়েস্ট প্রোডাক্টগুলো আর থাকে না। আচ্ছা, মইন একটা প্রশ্ন করছে, শাহরিয়ার বাসার মইন, মাইটোকন্ড্রিয়া সব কোষে থাকে না কেন? একটা প্রশ্ন, একটা চমৎকার কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই রাইবোজোম থাকে বাট মাইটোকন্ড্রিয়া থাকে না কেন? এখন ব্যাপারটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়াটা যে অঙ্গাণুটা, এই অঙ্গাণুটা মূলত কাদের থাকে? মূলত থাকে এরা প্রকৃত কোষীদের। আদিকোষীদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াটা থাকে না, কারণ আদিকোষীদের ক্ষেত্রে ওইভাবে শক্তি তাদের উৎপাদন করার দরকারই পড়তেছে না আর কি তারা, ওকে। এবং তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে, তাদের বডিতে দরকার পড়ে শুধুমাত্র প্রোটিন, এবং প্রোটিনের একটা কাজ হচ্ছে প্রোটিন কিভাবে রোগ জীবাণু ছড়ায়, সেটা হতে পারে ভাইরাসের ক্ষেত্রে, প্রিয়ন্সের ক্ষেত্রে, অথবা তাদের যে কোট প্রোটিন থাকে সেইটার ক্ষেত্রে এইভাবে তারা একটু কাজ করে আর কি। এবং আরও একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়াটা মূলত আমরা সবাই জানি আদিকোষীদের কিন্তু সকল কোষে অঙ্গাণু অনুপস্থিত, মানে সকল ধরনের কোষে অঙ্গাণু থাকে না। এর মধ্যে থাকে না কি কি? এর মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া আদিকোষীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকে, যার কারণেই সকল কোষে তো আর কি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকবে না আর কি, ওকে। আচ্ছা, আশা রাখি মহিন তুমি উত্তরটা পেয়েছো মহিন, ওকে। এরপরে দেখে আমরা একটু চলে যাই আর কি, দেখি এরপরে যাবো আর কি আমরা কত নম্বরে, 12 নম্বরে, আদিকোষের রাইবোজোম কত এস প্রকৃতির। খুবই চমৎকার একটা কথা বলেছে। আমাদের মূলত রাইবোজোম 2 প্রকৃতির। রাইবোজোম কত এস প্রকৃতির? 2 প্রকৃতির। একটাকে বলি আমরা 80s, আরেকটাকে বলি আমরা 70s। এস মানে ভেদবার্গ। এস মানে কি বলতো? রাশিয়ান বিজ্ঞানী যার নাম অনুসারে এটা হচ্ছে ভেদবার্গ, ওকে। এখন দেখো এই 70s এর 2টা সাব ইউনিট রয়েছে, একটা হচ্ছে 50s এবং আরেকটা হচ্ছে 30s। আর 80s এরও 2টা সাব ইউনিট রয়েছে, একটা হচ্ছে 60s এবং আরেকটা হচ্ছে কত এস? 40s। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া 30 আর 50 মিলে এটা তো হয় 80, কিন্তু আপনি যে দিলেন 70, আবার 60 আর 40 মিলে হয়তো 100, আপনি যে দিলেন 80, কাহিনীটা কি? বাবারে, এখানে তারা অধক্ষেপণের পার্সেন্টেজ বুঝাইছে। অর্থাৎ তোমার 70 টাকা আছে, 70 টাকার মধ্যে একটা তুমি 50% করছো, আরেকটা তুমি 30% করছো। অর্থাৎ এস মানে ভেদবার্গ, এবং এটা কিসের ভেদবার্গ? সেডিমেন্টেশন তলের বা সেডিমেন্টেশন বা অধক্ষেপের একটা এককে বোঝানো হয়েছে, যে তারা 70 ভাগের একটা দিকে থাকবে কত? 50 ভাগ, একটা দিকে থাকবে 30 ভাগ। এই দুটাকে আবার যোগ করে দিও না আর কি, এটা ভাগ হিসেবে কল্পনা করা হয়েছে বা অনুপাত হিসেবে কল্পনা করা হয়েছে আর কি, ওকে। আচ্ছা, তো এটা গেল। এবং আমরা জানি 80s থাকে উন্নতদের ক্ষেত্রে, এই যেমন 80s থাকে কোন প্রাণীদের ক্ষেত্রে? উন্নত প্রাণীদের ক্ষেত্রে, তাই না? 70s যেটা সেটা থাকে অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে, সেটা থেকে কাদের ক্ষেত্রে? অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে। তাহলে আমাদের আদিকোষের রাইট অ্যান্সার হবে কিন্তু 70s, হবে কোনটা? 70s। বাট দেয়ার ইজ এ কিন্তু, এই কিন্তুটা হচ্ছে একটাতে 55 আর একটা 77। এই জায়গায় কিন্তু এক্সট্রা একটা এমসিকিউ আসে, মনে রাখবা এই দুইটার মধ্যে যেটা আমাদের 77 এটা থাকে ছত্রাকে,
এটা থাকে কোথায়? ছত্রাকে। লিখে দাও 77, এটা 77। 77 থাকে কোথায়? ছত্রাকে। 77 থাকে কোথায়? ছত্রাকে। আমার সাথে সাথে বলো। আর 55 থাকে স্তন্যপায়ী। এটা একটু লিখে দিই আর কি আমরা। 55 থাকে কাদের? স্তন্যপায়ী। আবারও বলো 55 থাকে কাদের? স্তন্যপায়ীতে থাকে 55। 70s রাফিদ উত্তর দিয়েছে, জোহরা, ইয়াসমিন, তন্দ্রাকে খান, ইতি কথা। ভেরি গুড 70s। তাহলে বলো আমাদের 77s কাদের থাকে? আমাদের ওটাকে একটু ধরি। 77s কাদের থাকে বলো তো আমাকে একটু, শুনি আমি একটু। 77s, আচ্ছা বারের উত্তর শুনতে যাচ্ছে না আমি। 77s কাদের থাকে? আদিবাসীদের ক্ষেত্রে থাকবে, নাকি তাদের ছত্রাকের ক্ষেত্রে থাকবে, নাকি প্রকৃত কোষীদের ক্ষেত্রে থাকবে, নাকি স্তন্যপায়ীদের ক্ষেত্রে থাকবে? 77s বলো। ছত্রাক। ভেরি গুড। ঐশী উত্তর দিয়েছে ছত্রাক, সোহানা উত্তর দিয়েছে ছত্রাক। রাইট অ্যান্সার ছত্রাক। রাইট অ্যান্সার কি? ছত্রাক। এবং আর কে ফাইম উত্তর দিয়েছে ছত্রাক। হালিমা খাতুন উত্তর দিয়েছে ছত্রাক। অবশ্যই এখানে রাইট অ্যান্সার হবে ছত্রাক। চলে যাচ্ছি আমরা তার পরের কোশ্চেন, সেটা হচ্ছে পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষ থেকে আবিষ্কৃত হয় কোনটি? অলরেডি এটা কয়েকবার বলা হয়েছে, এটা আমরা বলবো না, এটা তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবা। তো আমরা কয়েকটা কমেন্টস পড়বো। দ্রুত লিখো। তোমরা চাইলে ABCD দিয়ে লিখো, আমরা বুঝে ফেলবো অ্যান্সারটা কি। এর মধ্যে আমি একটু বলে দিচ্ছি, কোষ প্রাচীর আমরা অলরেডি বলছি, সেটা একটা উদ্ভিদ কোষের উপাদান। রাইবোজোম, প্রোটিন ফ্যাক্টরি, গলজি বডি, সেল প্যাকেজিং, আর লাইসোজোম এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। আচ্ছা, আমরা কিন্তু এবার অ্যান্সার নিচ্ছি। দ্রুত বলে দাও কারা কারা অ্যান্সার করেছো একটু দেখি। 13 খ ইলা মণ্ডল বলেছ, আহাদ বলেছ, পূজা চক্রবর্তী। দ্রুত অ্যান্সার করে দাও। খুবই সহজ একটা কোশ্চেন, সেটা হচ্ছে পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষ থেকে আবিষ্কৃত হয় কোনটি? ভেরি গুড। পূজা, জোহরা উত্তর দিয়েছে, শোভা উত্তর দিয়েছে 11 খ। হ্যাঁ ওকে, সবার উত্তরটা রাইট হচ্ছে। আনসার হচ্ছে রাইট। তাহলে এখানে হবে মূলত আমাদের কোনটা বলতো? গলজি বস্তু। গলজি বস্তু নিয়ে একটা ছোট একটা কথা বলি। গলজি বস্তু এটা আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যামিলো গলগি। কে দিয়ে শুরু, তাই এখানে একটা ভিটামিন থাকে, ভিটামিন কে। গলজি বস্তু আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যামিলো গলগি। যেহেতু ক্যামিলো কে দিয়ে শুরু, তো এখানে যে ভিটামিনটা থাকে সেটা হচ্ছে ভিটামিন কে। ওকে, এরপরে দেখি একটু চলে যায় আর কি। চলো। আচ্ছা, আমরা সঠিক উত্তর দেখে নিচ্ছি, গলজি বস্তু। ওকে, সঠিক উত্তরের পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের একটা 13 ক রাজদীপ গাঙ্গুলি। ভেরি গুড। এখানে তোমরা একটা বইয়ের নাম দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমাদের সবার প্রিয় বই, বারবিকিউ বই। এবং এই বারবিকিউ বইটা আমি, ফাহাদ, আবিদ, সৌরভ, মুবিন, তপু, অমিত, রাসেল, রাকিব, আমরা সবাই মিলে, পুরো ফ্যামিলি মিলে খুবই যত্ন সহকারে বানাচ্ছি। এবং আমাদের এই বইটির প্রায় 70 থেকে 80% কাজ কমপ্লিট। আর এই বইটা আসতে সময় লাগার একটাই কারণ, আমরা না এটাকে যতটা সম্ভব চেষ্টা করছি যাতে ভুল হয়, যাতে ভুল না হয়, যাতে ভুল না হয় আর কি, যাতে কম ভুল হয় এটা আর কি এটাতে। এবং সবচেয়ে যে বড় জিনিসটা, এখানে তোমাদের যে MCQ-গুলো থাকবে, MCQ-গুলো প্রায় কিন্তু 5000-এরও বেশি MCQ। এবং এই বইয়ে তোমাদের নিজস্ব প্র্যাকটিসের জন্য কিন্তু একটা কুইক রিভিশন বা বুস্টার রিভিশনের জন্য আমরা সেটা যোগ করছি। আশা রাখি এই বইটা তোমার প্র্যাকটিসের জন্য খুবই দুর্দান্ত এবং অস্থির একটা বই হবে। এখন বইয়ের প্রাইস কত? বইয়ের প্রাইসটা খুব দ্রুত আমরা জানিয়ে দেবো। আমাদের 15 তারিখের মধ্যে আশা রাখি বইয়ের কাজ শেষ হলে আমরা বই বানানোর কাজে যখন প্রেসে যাব, আমরা সেই দামটা তোমাদের অবশ্যই জানিয়ে দিব। ওকে। আর হ্যাঁ, আমাদের কিন্তু সাইকেল 2 পেইড কোর্স, যেটা মাত্র 510 টাকা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং আমার মনে হয় যে এই ক্লাসটা তোমরা সবাই কিন্তু করতে পারো আর কি। খুবই মজা হবে আমাদের ক্লাসে, এতটুকু আমি বলতে পারি আর কি। এটা কবে পাওয়া যাবে তৃষা? আমরা আশা রাখি যে অক্টোবরের ফার্স্ট উইকে আমরা এই বইটা পাবো আর কি। বায়োলজির বারবিকিউ। থ্যাংক ইউ পূজা। কবে পাওয়া যাবে? পূজা বলেছে বারবিকিউ আমরা পাবো আশা রাখি অক্টোবরের ফার্স্ট উইকের দিকে আর কি পাবো আর কি আমরা। এর পরের দিকে আমরা কিছু অন্য প্রশ্নের দিকে চলে যাই আর কি। অন্য প্রশ্নের দিকে আমাদের সলভ করবে মূলত আমাদের আরো 2-1 মেন্টরকে আমরা একটু ডেকে নিই আর কি। আমাদের মেন্টরগুলো একটু আসুক। ওকে। বারবিকিউ খেতে মজা, তেমন পড়তেও মজা। এখন আমার একটা কোশ্চেন আছে বারবিকিউ নিয়ে। সেটা হচ্ছে, ভাই বইটা তো আসলে অনেক ভালো, 5000 কোশ্চেন এখানে। তোমরা পড়া শেষ করে যদি এটা দিয়ে তোমরা প্র্যাকটিস করে পরীক্ষা দাও, বিশ্বাস করো তোমাদের বইয়ের বাইরে একটা কোশ্চেনও কিন্তু পাবা না, সবগুলো কোশ্চেনই কিন্তু এই বইয়ে পাবা। এখন কথা হচ্ছে, এরা যখন বইটা কিনতে যাবে, বাসায় যখন বলবে বাবা মাকে যে মা আমি বারবিকিউ করবো, আমাকে টাকা দাও, অবশ্যই দিবে না। বারবিকিউ কিনবো, হ্যাঁ বারবিকিউ কিনবো, সেক্ষেত্রে টাকা দেবে। তাহলে তো কিভাবে বলবে এরা বাসায়? এটা তো ভেবে দেখিনি আর কি। দারুণ কোশ্চেন ছড়ে দিল কিন্তু ভাই। হ্যাঁ, করা যায় বলো তো? এখন বলতে হবে 5000 কোশ্চেন সমৃদ্ধ বারবিকিউ।
শুধু কিন্তু খাওয়ার বারবিকিউ না, পড়ার বারবিকিউ। অর্ডার বারবিকিউ। বলবা যে আমি কিন্তু খাওয়ার বারবিকিউ কিনতে যাচ্ছি না, আমি কিন্তু পড়ার বারবিকিউ কিনতে যাচ্ছি। 5000 বায়োলজি এমসিকিউ যে বারবিকিউ বইতে রয়েছে সেই বই কিন্তু আমি খাবো। এটা বলতে হবে, তাইলে তোমার মা অবশ্যই টাকা দিবে, আদারওয়াইজ দিবে না। বই ফিচারটা একটু বলে দেন। আচ্ছা, ফিচার বলতে তোমরা তো সবাই অলরেডি বলেছি যে আমরা বোটানি যেটা, বোটানি আমাদের হাসান স্যারের মানে সাথে সাথে আমাদের কিন্তু আরও যে এক্সট্রা রাইটার রয়েছে তাদের বই ইনফরমেশন থাকবে, এমসিকিউ থাকবে। এবং জুলজিতে আমাদের যেটা আজমল স্যারের পাশাপাশি আরও 2টা এক্সট্রা রাইটার আমাদের ইনফরমেশন নিয়ে কিন্তু আমাদের এমসিকিউটা তৈরি। আর হ্যাঁ, আমাদের এই এমসিকিউটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে, একে তো এমসিকিউ বেসিক প্র্যাকটিস, 2 নাম্বার হচ্ছে কুইক রিভিশন, 3 নাম্বার হচ্ছে সেলফ টেস্ট একটা থাকবে। অর্থাৎ তুমি একটা অধ্যায়ের উপরে 3 ধরনের প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা দিতে পারবা। আশা রাখি যেহেতু এটা আপডেট বইয়ের আপডেট ইনফরমেশনে বানানো, এই বইটা খুবই চমৎকার তোমাদের কাজে আসবে। এবং 5000 প্রশ্ন শুধু এমনি কিন্তু অ্যাড করে না, সিলেক্টেড প্রশ্ন যেটা মনে হয়েছে আসার মতো। তো এর বাইরে প্রশ্ন আসবে কোথায় বলো তো? বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ওকে ভাইয়া, বারবিকিউ বুক, আচ্ছা আমাদের কি কষ্ট, আমরা বাড়িতে আমাদের এই কষ্ট আমার বৃথা যেতে দেবো না। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি নিতে চাই, কিভাবে নিব? খোরশেদ আলম, তোমাদের যারা বাইরে থেকে নিতে চাও অবশ্যই তোমরা কুরিয়ারে তোমাদের ঠিকানা পাঠিয়ে দিবা, তাহলে কুরিয়ারে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে আর কি। ফার্স্ট সেকেন্ড 2টাই। হ্যাঁ, ইলা মণ্ডল, এখানে একটা কথা, আমাদের কিন্তু এই বারবিকিউ বইয়ে ইন টোটাল অধ্যায় হচ্ছে 24টা। কয়টা? 24টা। ওকে, কারণ আমরা জানি যে বোটানির থাকে মূলত কয়টা অধ্যায়? বোটানি থাকবে 12টা অধ্যায় এবং জুলজি থাকবে মূলত কয়টা অধ্যায়? 12টা অধ্যায়। এই 12 আর 12 এই মিলে কয়টা অধ্যায় থাকবে? 24টা অধ্যায় কিন্তু এখানে আমাদের থেকে যাচ্ছে আর কি। ওকে, সো ভয় করার কোনো দরকার নেই এখানে আর কি। এরপরে আমাদের প্রশ্নের দিকে আমরা একটু চলে যাই। আমরা সামনের দিকে আর 2জনকে আমাদের মেন্টরকে ডেকে নিচ্ছি, আমাদের তপু এবং আমাদের সৌরভকে। আমাদের তপু এবং সৌরভ আমাদের নেক্সট কিছু এমসিকিউ কন্ডাক্ট করুক আর কি এটা। ওকে, যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক? ওকে, তোমরা একটু জানাও আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। তারা সবাই তোকে দেখতে পাচ্ছে, সবাই তোকে শুনতে পাচ্ছে, যেহেতু আমাদেরটা শুনতে পাইছে আর কি। জি। চলে পরের প্রশ্ন চলে যাও, দ্রুত চলে যাও, পরের প্রশ্ন যাবে। আমরা যদি পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, দেখা হচ্ছে নিচের কোন অঙ্গাণুটি শুক্রাণুর গঠনে সহায়তা করে? এই পাশে চলে গেছে দেখো। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি এই জায়গাটাতে নিচে এই জায়গাটাতে আমার মনে হয় যে তোমাদের সাথে একটু আলোচনা করা দরকার আর কি। এইখানে একটা কথা বলেছে আর কি, সেটা হচ্ছে যে তোমরা শুনতে পাচ্ছ যে খুবই চমৎকার এবং জটিল একটা প্রশ্ন, দেখো শুক্রাণু গঠন নিয়ে কিন্তু বহুত জায়গাতে বহুত কিছু দেওয়া আছে আর কি। শুক্রাণু গঠন নিয়ে আমি তোমাদের কয়েকটা ইনফরমেশন একটু শেয়ার করি আর কি। দেখো সবাই আমার কথা একটু মনোযোগ দিয়ে একটু শোনো আর কি। যদি কখনো বলা হয় শুক্রাণুর অ্যাক্রোজোমটা কিন্তু মাথার একটা অংশের মতো, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করবে গোলজি বডি, শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সহায়তা করবে মাইটোকন্ড্রিয়া, শুক্রাণুর লেজ গঠনে সহায়তা করবে সেন্ট্রিওল। কয়টা বলছে এই জায়গায়? 3টা। তাহলে তবু তুই বলতো শুক্রাণু যে মস্তিষ্কে যেটা অ্যাক্রোজোম থাকে, অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে কে বলতো? গোলজি বডি বা গোলগি বডি, যেটা বলি না কেন আর কি। এরপরে সৌরভ তুই বল যে শুক্রাণু ডিম্বাণু এবং শুক্রাণু গঠনে সহায়তা করে কে? মাইটোকন্ড্রিয়া, মূলত মাইটোকন্ড্রিয়া। আর আমি যদি বলি শুক্রাণুর লেজ গঠনে সহায়তা করে, সেটা হবে কি? সেন্ট্রিওল। বাট প্রশ্নটা হচ্ছে এখানে দেখো, শুক্রাণু গঠনে সহায়তা করে, আমি যে 3টা বলছি 3টার সাথে তো মিলতেছে না, কারণ অ্যাক্রোজোম বললে গোলজি বডি, শুক্রাণুর ডিম্বাণু বললে মাইটোকন্ড্রিয়া, লেজ কথা বললে সেন্ট্রিওল। বাট এখানে বলছে শুধু শুক্রাণু। আজিবুল স্যারের বইয়ের প্রশ্ন, আমি আগেই রেফারেন্স দিয়ে দিচ্ছি, আজিবুর স্যারের বইয়ের প্রশ্ন। ওকে, দেখো আমরা কি পরিশ্রম করে তোমাদের এমসিকিউটা দিই। এই এমসিকিউগুলো কিন্তু আমাদের এই বারবিকিউর এমসিকিউ। দেখি এই উত্তরটা কে রাই। আর তোমাদের জন্য যে কথাটা, এই যে আজিবুর স্যারের বই, এখানে তোমরা ক্যামেরাতে দেখতে পাবা কিনা আমি জানি না, এই যে আমি একটু সামনে নিয়ে গেলাম আর কি। হলুদ অংশটাতে ওকে, আমাদের এই যে হলুদ যে অংশটা দেখা যাচ্ছে, এই হলুদ অংশে কিন্তু তোমরা জানো যে বাংলাদেশের সবচেয়ে একটা বেস্ট পিডিএফ বই কিন্তু আমাদের বায়োলজি লাভার্স থেকেই তোমরা সবাই এটাকে পারচেস করছো আর কি, এনরোল করছো। এত প্রত্যেক দিন আসে, খুবই ভালো লাগে, সারা বাংলাদেশে ছড়ে যাচ্ছে। এইখানে কিন্তু আমাদের এই স্টিকি নোটে আমরা কিন্তু আজিবুর স্যার, আলিম স্যার, আরও এক্সট্রা যে সকল মাজেদা ম্যাডামের বইয়ের তথ্য রয়েছে আমরা কিন্তু এখানে কিন্তু স্টিকি নোটে লিখে দিছি। এবং এইখানে শুক্রাণু নিয়ে যত ঝামেলা, সকল শুক্রাণু ঝামেলা মিটিয়ে দেওয়া হয়েছে এখানে। অর্থাৎ কোনটা শুধুমাত্র আমাদের অ্যাক্রোজোম গঠনে, কোনটা
কোনটা শুধুমাত্র শুক্রাণু গঠনে, কোনটা শুধুমাত্র শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে, আর একটা হচ্ছে লেজ গঠনে। তাহলে আমি এখানে 4টা ইনফরমেশন দিচ্ছি, খেয়াল করো। যারা আমাদের পিডিএফ কিনেছে তারা তো জানোই। তাহলে দেখো, শুধুমাত্র অ্যাক্রোজোম গঠনে সহায়তা করবে গোলজি বডি, শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সহায়তা করবে মাইটোকন্ড্রিয়া, শুক্রাণু লেজ গঠনে সহায়তা করবে সেন্ট্রিওল, আর লাস্টের কথা যদি বলি, শুধুমাত্র শুক্রাণু গঠনে সহায়তা করবে কে, সেটাও রাইট অ্যান্সার হবে কি বডি, গোলজি বডি। কি হবে? ও ভাই তো বলছে গোলজি বডি, আমি এবার বলছি গোলজি বডি। দুইটা কি একই নাকি? অবশ্যই। ও এক। তাহলে যেহেতু বলছে তপু ভাই, নায়ক মানুষ যেহেতু বলছে, এই মধ্যে আর কোনো কথা হবে না। রাইট অ্যান্সার হবে গোলগি বা গোলজি বডি। দেখি এই রাইট অ্যান্সারটা কোন বাঘের বাচ্চা দিচ্ছে আর কি, দেখি তো। আরমান মুন্না, ভেরি গুড আরমান মুন্না। এই সবাই বাঘের বাচ্চা কি রে? আমি ভাবছি যে পোলাপান ভুল করবে, কেউ ভুল করলো না। শিট ম্যান, তাহলে প্রশ্ন দিয়ে লাভটা কি হলো? মনটাই তো খারাপ হয়ে গেল আমার। না, সোহানা আক্তার দিচ্ছে উত্তর, আরমান মুন্না 14 খ, পূজা চক্রবর্তী 14 খ, তন্দ্রা বলছে 14 বি, স্বামী ইতিকথা, তারপরে সাবিরা। মনটা এটা ভুল করা উচিত ছিল তোমাদের। এই এত ভালো করা ঠিক না, এইটা আমি মানতে পারলাম না। ঠিক আছে, এটা আমি কোনোভাবেই মানতে পারলাম না। এই গোলজি বডি। এরপরে চলে আসো, বলছে কি ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কোন অঙ্গাণুকে। তোমরা নেক্সট তপু ভাইয়ের সাথে এটা আলোচনা করি, আমরা ক্লাসগুলো আমরা একটু করি, দেখি। আচ্ছা, ডাইজেস্টিভ ব্যাগ মানে কি আমরা পড়ি না, ডাইজেশন অ্যাবজর্পশন। ডাইজেশন অ্যাবজর্পশন মানে হচ্ছে পরিপাক ও শোষণ। তো ডাইজেস্টিভ ব্যাগ মানে বলা হচ্ছে যে নিজেকেই খেয়ে ফেলতেছে, পরিপাক করে ফেলতেছে। তো ডাইজেস্টিভ ব্যাগ অর্থটা যদি আমরা নাও শুনি, আমরা সবাই শুনছি কি সুইসাইডাল ব্যাগ, তাই না? সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়, কোন কোষের কোন অঙ্গাণুকে বলা হয় সুইসাইডাল ব্যাগ? দেখো তো, ডাইজেস্টিভ ব্যাগ, সুইসাইডাল ব্যাগ সবই কিন্তু একই জিনিস। ঠিক আছে, তাহলে এখানে রাইবোজোম কি, কোষের প্রোটিন তৈরির কারখানাকে বলা হয় কি, রাইবোজোম। তারপরে কি আছে, লাইসোজোম। লাইসোজোম, আচ্ছা সেন্ট্রিওল কি করে, একটু আগে আমরা শিখে আসছি যে শুক্রাণুর লেজ গঠন করে হচ্ছে কে, সেন্ট্রিওল। আর একটা কি আছে, গোলগি বস্তু। সবচেয়ে মেইন যে প্রশ্নটা ভাই এতক্ষণ ধরে আমাদের আলোচনা করে গেল, যদি প্রশ্নটা হয় কোষের কি ছিল, শুক্রাণু তৈরি করে কোন অঙ্গাণু, তাহলে উত্তরটা হবে কি, গোলগি বডি। এবং এটা কার, আজিবুস স্যারের বইয়ের প্রশ্ন। ঠিক আছে, আজিবুস স্যারের বইয়ে ইনফরমেশনটা আছে, এবং আমরা এটা যদি পেতে চাই একসাথে, তাহলে আমাদের কি করতে হবে, পিডিএফ বইটা কিন্তু পারচেজ করতে হবে। এবং আমাদের কিন্তু এখনো সেই এটা চলতেছে, অফার কি চলতেছে, অফার কিন্তু এখনো চলমান আছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের অফার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো অফার প্রাইস যদি তোমরা কিনতে চাও, পিডিএফটা প্রাইজে যদি কিনতে চাও, তাহলে খুব দ্রুত আমাদের পিডিএফটাকে এনরোল করে ফেলতে হবে। আচ্ছা, তো দেখি আমরা এখানে কি হবে, আমি যদি একটু বলি যে এখানে দেখো খ নম্বরে বলছে হচ্ছে কি লাইসোজোম, তো এই গ নম্বরে বলছে সেন্ট্রিওল। তো এই যে সেন্ট্রিওল, এটা কি উদ্ভিদ কোষে পাওয়া যায় নাকি প্রাণী কোষে পাওয়া যায়? সবাই একটু কমেন্ট করে জানো তো, যেটা উদ্ভিদ কোষে পাওয়া যায় নাকি প্রাণী কোষে পাওয়া যায়? বলেন, আপনি শুরু করেন। একটু দ্রুত বলো। আচ্ছা, সমস্যা নাই এটাতে। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে, এটা উত্তরটা দে দাও। উত্তরটা হচ্ছে কি, লাইসোজোম। ঠিক আছে, সুইসাইডাল ব্যাগ বা ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কাকে, লাইসোজোমকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, ওকে, লাইসোজোম। তারপরে দেখো 16 নাম্বার কি বলছে, কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে। এই অ্যান্সার আমি দিব না, এই অ্যান্সারটা তোমরা দিবা, দ্রুত ঝটপট কমেন্ট করে ফেলো তো। কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে, দেখি কে সবচেয়ে বেশি সবার আগে অ্যান্সার করতে পারে। কোষের পাওয়ার হাউস বলা হয় কোন অঙ্গাণুকে, পাওয়ার হাউস বলা হয় কোন অঙ্গাণুকে? খুবই সহজ একটা প্রশ্ন, এটাতে আমরা সময় ব্যয় না করি। পাওয়ার হাউস বলা হয় কোনটিকে বলো তো? আচ্ছা, কোষের পাওয়ার হাউস কোনটিকে বলা হচ্ছে? দেখো আমরা 1 নম্বরে যদি দেখি যে 1 নম্বর উত্তর মানে ক নম্বর কি আছে, রাইবোজোম। তো রাইবোজোমকে মূলত কি বলা হয়, রাইবোজোমকে মূলত কিন্তু সার্বজনীন অঙ্গাণু বলা হয়। এটি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আদি কোষ, প্রকৃত কোষ, সকল কোষে পাওয়া যায়। তারপরে দেখো হচ্ছে নিউক্লিয়াস একটা কোষে থাকতেছে। তারপরে আমরা যদি দেখি কোষ গহ্বর, এই কোষ গহ্বরটা সব থেকে ভালো দেখা যায় উদ্ভিদ কোষে নাকি প্রাণী কোষে? সবাই একটু কমেন্ট করে জানাও তো। আর ঘ নম্বরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এই যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। কেন শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হচ্ছে? কারণ দেখা হচ্ছে যে শ্বসনে মোট শক্তি উৎপন্ন হয় কত অণু এটিপি, মোট শক্তি উৎপন্ন হয় কিন্তু হচ্ছে 38 অণু এটিপি উৎপন্ন হয়। তো এই যে 38 অণু এটিপির মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয় কত অণু? মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয় কিন্তু হচ্ছে 24 অণু এটিপি উৎপন্ন হয়। তো এই জন্য কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কিন্তু কাকে বলা হচ্ছে? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে। তো সবাই যারা দেখি কমেন্ট করতেছে হচ্ছে কি, পূজা চক্রবর্তী ডি, মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে
তিথি কমেন্ট করছে হচ্ছে ডি। আচ্ছা, তো তার পরবর্তী কোশ্চেনে যদি আমরা একটু চলে যাই, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে? মাইটোকন্ড্রিয়া, ক্রোমোজোম, তারপরে হচ্ছে লাইসোজোম, রাইবোজোম। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে? এটা খুবই ইজি একটা কোশ্চেন। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? একটু আগে আমরা বলে দিয়েছি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? একটু আগে সৌরভ দাদা আমাদের ব্যাখ্যা করে দিয়েছে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। ক্রোমোজোম কি? ক্রোমোজোম সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের দেহে। ক্রোমোজোম কি করে? আমাদের জিনগত বৈশিষ্ট্যকে কি করে? বহন করে বংশ অনুক্রমে আমাদের উত্তর পুরুষের কাছে নিয়ে চলে যায়। তারপরে দেখো লাইসোজোম। লাইসোজোমের কাজ কি? দেখো কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? একটু আগে আমরা পড়ছিলাম না লাইসোজোম, নাকি আমরা কি পড়ছিলাম? লাইসোজোম পড়ছিলাম। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে দেখো প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? রাইবোজোমকে। তো লাইসোজোমটা কি? এটা একটু আগে আমরা পড়ছিলাম না, কোষের ডাইজেস্টিভ অঙ্গাণু। ঠিক আছে, আত্মঘাতী থলিকা বলা হয় লাইসোজোম। তাহলে এটা খুবই ইজি কোশ্চেন ছিল। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা তোমরা আনসার দিবা। আমি জানি না নেক্সট কোশ্চেন কি আসতেছে, কিন্তু আমি চাই এই কোশ্চেনের আনসারটা তোমরা দিবা। দেখি কে সবার আগে আনসার করতে পারে। দেখি কোশ্চেনটা কি? ও, সবচেয়ে সহজ কোশ্চেন চলে আসছে তোমাদের জন্য। দেখি, কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? এইটা আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম মেডিকেল 21-22 ব্যাচ আমরা, ঠিক আছে 21-22 ব্যাচের স্টুডেন্ট আমি ওই সময় অ্যাডমিশন দিছি আর কি, এইচএসসি 21 ব্যাচ। তো এই কোয়েশ্চেনটা আসছিল আমাদের বেলা। দেখো, কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? সবাই দ্রুত একটু বলে ফেলো তো, কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? সবাই কমেন্ট করতেছে মোটামুটি। 18 খ পূজা চক্রবর্তী, 18 খ অর্ণব কর্মকার, খ আয়েশা সিদ্দিকী, 18 বি। আচ্ছা, সবাই তোমরা সঠিক উত্তর দিচ্ছ। তাহলে সঠিক উত্তরটা কি? কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? কোষ গহ্বর। সাইটোপ্লাজম মেইন জিনিসটা, তাই না? সাইটোপ্লাজমের মধ্যেই তো সবকিছু থাকে। সাইটোপ্লাজম এটা করে আর কি, বুঝছো? ব্যাপারটা হচ্ছে যে সাইটোপ্লাজম আর কোষের অভ্যন্তরীণ পিএইচ রক্ষা করে, এটা কার বই অনুসারে? আজিবুর স্যারের বই অনুসারে। আজিবুর স্যারের বই অনুসারে। আজিবুর স্যারের বই অনুসারে। কিন্তু আমরা সবচেয়ে বেস্ট আনসার হচ্ছে কিন্তু কোষ গহ্বর। কোষ গহ্বর। আচ্ছা, এখানে আচ্ছা কয়েকটা তথ্য বলা রয়েছে আর কি এই জায়গাটাতে। তোমরা একটু জাস্ট আমার কন্ট্রাক্ট এখানে একটু শোনো, হয়তো দেখতে পাবে না। দেখো, এখানে বলা রয়েছে গ্লাইঅক্সিজম। মনে রাখবা, গ্লাইঅক্সিজম এটা কিন্তু বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। বীজের অঙ্কুরোদ্গমে কি করে? সহায়তা করে। আর নিউক্লিওপ্লাজম, আমরা জানি নিউক্লিয়াসের ভেতরে যে তরল ম্যাট্রিক্স জাতীয় পদার্থ থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এটা এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে সাইটোপ্লাজম এইটা মূলত কোষের পিএইচ রক্ষা করে না, মূলত করে না, বাট আজিবুর স্যারের বই অনুসারে বলা আছে করে। বাট সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে কোষ গহ্বর, যেটা কোষের পিএইচ রক্ষা করে। গ্লাইঅক্সিজম বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে। আর নিউক্লিওপ্লাজম এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। আই হোপ বাচ্চারা জিনিসটা খুবই ভালোভাবে ক্লিয়ারিফাই হইতে পারছো আর কি তোমরা। আচ্ছা, আমরা উত্তরে চলে আসছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে উত্তর হচ্ছে 18 খ। 19 নম্বর যদি আমরা দেখি, শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটা? অর্থাৎ শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, তারপর হচ্ছে গলজি বস্তু। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও তো যে শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? আচ্ছা, তাহলে প্রত্যেকটার ব্যাখ্যা যদি আমরা একটু যাই। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন তৈরির কারখানা। আমরা আগেই দিন আসছি। লাইসোজোম সুইসাইডাল ব্যাগ। গোলজি বস্তু কি করে? ওই যে শুক্রাণু গঠন করে। তাহলে বাকি থাকলে কি? ক্লোরোপ্লাস্ট। এবং মুবিন ভাই এবং আমাদের বস শাকিল ভাই তারা কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে আসে যে কোষের শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? ক্লোরোপ্লাস্ট। কারণ কি? ক্লোরোপ্লাস্টে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড আসতেছে এবং সূর্যের আলোকে আমরা ব্যবহার করে, মানে উদ্ভিদ ব্যবহার করে, সবুজ অংশ ব্যবহার করে কি করছে? শ্বেত সার জাতীয় শক্তি তৈরি করে ফেলতেছে। তাহলে সূর্যের আলোর মধ্যে যে শক্তিটা ছিল সেই শক্তিটাকে শ্বেত সারে রূপান্তর করে ফেলতেছে। তাহলে শক্তির এক রূপ থেকে অন্য রূপে চলে যাচ্ছে। এজন্য শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটি বলা হচ্ছে? ক্লোরোপ্লাস্ট। তাহলে দেখো, শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু কোনটি? ক্লোরোপ্লাস্ট। নেক্সট কোশ্চেনে যদি আমরা চলে যাই, তাহলে দেখো কোষের মস্তিষ্ক কোনটি? উত্তরটা দেখ। কোষের মস্তিষ্ক কোনটি? প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সেন্ট্রিওল। কোষের মস্তিষ্ক কোনটি? সবাই একটু কমেন্ট করে জানাও তো 20 নম্বর যে কোষের মস্তিষ্ক কোনটি? তো প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস নাকি তোমার হচ্ছে সেন্ট্রিওল? আচ্ছা, সবাই কমেন্ট করে জানাচ্ছে যে অটোমেটিক আমি কমেন্ট পেয়ে গেছি। অভ্রনীল কাব্য, ইলামণ্ডল, সবাই বলছে হচ্ছে তোমার হচ্ছে গ নম্বর উত্তর বলছে। তো যে কোষের মস্তিষ্ক মূলত বলা হয় কিন্তু কাকে? কোষের মস্তিষ্ক মূলত বলা হয় কাকে? নিউক্লিয়াসকে বলা হয়।
কোষের মস্তিষ্ক বলা যেতে পারে, এটাকে আর কি বলা যেতে পারে, প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। আর কি বলা যেতে পারে, কোষের মস্তিষ্ক প্রাণ কেন্দ্র। এবার তারপরে দেখো এই যে তারপরে হচ্ছে গ নম্বরে সেন্ট্রিওল। সেন্ট্রিওল নিয়ে আর কথাবার্তা বলা যায় কিছু, যদি আমরা বলি যে সেন্ট্রিওল যে তরলের মধ্যে থাকে সেই তরলটার নাম কি, সবাই একটু কমেন্ট করে জানাতে, যে সেন্ট্রিওল যে তরলের মধ্যে বিদ্যমান থাকে। ধরো হচ্ছে এই যে হচ্ছে আমরা যদি সেন্ট্রিওল আঁকানোর একটু চেষ্টা করি, তো এখানে হচ্ছে 9টি অনুনালিকা থাকে। এই অনুনালিকার আবার এই হচ্ছে 9টি ত্রয়ী অনুনালিকা থাকে। এই যে ত্রয়ী অনুনালিকা আবার এক একটি অনুনালিকার আবার কি 3টা উপনালিকা থাকে। তাহলে এখানে তাহলে টোটাল নালিকার সংখ্যা কত? টোটাল নালিকার সংখ্যা কিন্তু 27টি। তো এই যে সেন্ট্রিওল, ধরো একটা সেন্ট্রিওলের মধ্যে যে গাঢ় তরল পদার্থ, এই গাঢ় তরল পদার্থকে মূলত কি বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার একত্রে কিন্তু কি বলা হচ্ছে? সেন্ট্রোসোম। একত্রে কি বলা হচ্ছে? সেন্ট্রোসোম। এটা মূলত হচ্ছে কিন্তু কার পাশাপাশি অবস্থান করে? এটা কিন্তু নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, এবং এটা কিন্তু কি করে আর কি করে, যে প্রাণীকোষের যে বিভক্তির সূচনা অর্থাৎ কোষ বিভাজনের সূচনাটা হয় কিন্তু মূলত এই সেন্ট্রিওল থেকে। তো আশা করি সবাই বুঝতে পারছো। এবার আরেকটা কোশ্চেন তোমরা একটু কমেন্ট করে জানাবা, যে সম্প্রতি এই প্রাণীকোষের সেন্ট্রিওলের ন্যায় উদ্ভিদ কোষে একটা অঙ্গাণু আবিষ্কার করা হয়েছে এবং সেটা নামও দেওয়া হয়েছে। সেই অঙ্গাণুটার নাম বলো তো সবাই একটু কমেন্ট করে। আমরা যদি পরবর্তী কোশ্চেনে যদি চলে, এখানে আমাদের আবার একটা হচ্ছে ম্যাজিক চলে আসছে আর কি। এই ম্যাজিকটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে লাল সবুজের দাগানো বই। তো সবাই মোটামুটি এই লাল সবুজের দাগানো বই সবাই এতটা সাড়া ফেলছে যে আমরা হচ্ছে ঠিক মতন হচ্ছে যে অ্যান্সার দিয়ে যে মানে ওদের যে না, লাল সবুজের দাগানো বই প্লাস সাইকেল 2। তো লাল সবুজের দাগানো বই প্লাস হচ্ছে কি সাইকেল 2। তো এই যে এটা আমি বলতেছি আচ্ছা, এটা ইনফরমেশনের ফার্স্ট অফ অল দেখো, তোমাদের এই জায়গাতে তোমরা অলরেডি জানো যে আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 1 এর ক্লাসে কিন্তু এটা হচ্ছে আর কি। ওকে, এবং মাস্টার টপিক কোর্স সাইকেল 2 এর ক্লাস কিন্তু আমরা শুরু করবো আগামী 1 অক্টোবর থেকে। এবং সবচেয়ে যে বড় জিনিসটা সেটা হচ্ছে আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 2 তে কোন কোন অধ্যায় থাকছে? কোষ রসায়ন, রক্ত সঞ্চালন, শ্বসন ও শ্বাসক্রিয়া, এই 3টা গুরুত্বপূর্ণ অধ্যায় থাকছে। এবং এটার ডিউরেশনটা হচ্ছে মাত্র 2 মাস। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা আসবে, এই ক্লাসে কি কি থাকবে? এই ক্লাসে আমাদের এই কোর্সে অলরেডি কিন্তু আমি বলেছিলাম যে প্রথম 15 জনের জন্য একটা করে টি শার্ট থাকবে, অফিসিয়াল টি শার্ট। অলরেডি মনে হয় 7-8 জন আমাদের ভর্তি হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর হয়তো 50% আসছে এই জায়গাতে। যারা যারা ভর্তি হবে তাদের তো প্রত্যেক দিন ক্লাস শেষে তারা তো স্লাইড পাবে, এবং আমাদের ক্লাসের যাবতীয় যত কিছু সাপোর্ট সেটা পাবে। এক্সাম তাদের হবে গুগল ফর্মে হোক বা টেস্ট মোজে হোক, এবং ক্লাস শেষে তাদের যে দাগানো বইটা, এই দাগানো বইটাও কিন্তু তাদের অধ্যায় ভিত্তিক ক্লাস ওয়াইজ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন আসি কোর্স ফিটা কত। আমরা সবচেয়ে কম কোর্স ফিটা রাখছি আর কি, মাত্র 510 টাকা। 510 টাকা তুমি এই নির্মুক্ত নাম্বারে 01951436751 এই নাম্বারে তুমি সেন্ড মানি করে আমাদের পেজে মেসেজ করলেই তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তুমি ওই লিঙ্কে নিজের তথ্য দিয়ে তুমি কিন্তু আমাদের সাইকেল 2তে যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু এনরোল করতে পারো। আর হ্যাঁ, আশা রাখি আমাদের পিডিএফটা যেরকম সারা বাংলাদেশে সারা ফেলেছে, অবশ্যই আমাদের বারবিকিউ এবং আমাদের সাইকেল 2 এইটাও তো আমাদের ভালো লাগবে, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যে হোক, এর পরবর্তীতে আমরা আমাদের আবারও কিছু এমসিকিউ সলভের দিকে চলে আসবো। আমাদের আরও 2-1 জন নতুন মেন্টর তারা এই জায়গাতে আসবে। এই মুহূর্তে সৌরভ এবং তপু আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে নিল। আমরা কোথায় যাই? এরপরের দিকে আমরা চলে যাব আমাদের আতঙ্কের কাছে। আমাদের আতঙ্ক চলে আসবে এরপরে। এবং তোমরা বলো তো আমাদের আতঙ্ককে, যদি কেউ বলতে পারো যে আমাদের আতঙ্ককে, তাহলে তো খুবই ভালো হয় আর কি। ব্লাস্ট ভাই। ফাহাদ মানেই আতঙ্ক, ফাহাদ মানেই একটা আতঙ্ক। ওকে, ওকে, দেখি এই জায়গায় আমাদের আতঙ্কতে আর কে কে রয়েছে দেখি আর কি। আমরা একটু লাইভে যা বাবা, লাইভে যা। ওকে, আচ্ছা, ফাহাদ এই বলছে ব্লাস্ট আতঙ্ক মানে ফাহাদ ভাইয়া, আতঙ্ক ও ফাহাদ সবাই জানে আর কি, আতঙ্ক মানে ফাহাদ ভাইয়া। চলো আসো, দেখো কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে যেন কি বলা হয়? মনে রাখবা, কোষ গহ্বর মানে টন টন। ওকে, দেখো ইলায়োপ্লাস্ট মনে রাখার জন্য আমি বলি ওয়েলোপ্লাস্ট, যেটা কিনা প্লাস্টিকের একটা সঞ্চয়কারী উপাদান। ইলায়োপ্লাস্ট এটা মূলত কি সঞ্চয় করে? এটা মূলত চর্বি বা অয়েল সঞ্চয় করে। গেল অ্যামাইলোজ, এটা মূলত শ্বেতসার বা শর্করা সঞ্চয় করে।
শ্বেতসার বা শর্করা সঞ্চয় করে অ্যালিউরোপ্লাস্ট, এটা সঞ্চয় করে প্রোটিন, এটা সঞ্চয় করে কি বলো তো প্রোটিন। তাহলে বাকি থাকে একটাই উত্তর, সেটা হচ্ছে টনোপ্লাস্ট। তাহলে বলো আমাদের কোষ গহ্বরের যে আবরণ, সেই আবরণকে কি বলা হবে? রাইট অ্যান্সার টনোপ্লাস্ট। 21-এর ঘ কি বলা হচ্ছে সবাই? 21-এর ঘ রাইট অ্যান্সার হচ্ছে মূলত টনোপ্লাস্ট। ওকে, আচ্ছা এরপরের দিকে আমরা চলে যাই, এটা হচ্ছে 21-এর ঘ টনোপ্লাস্ট, রাইট অ্যান্সার যারা দিয়েছে তাই। জ্যান্তোফিলের কালার কি? জ্যান্তোফিলের কালার কি? আমি আমার এটা আতঙ্ককে দিয়ে যাচ্ছে, আমার ফোনে চার্জ প্রায় শেষের পথে, এটা না আচ্ছা ওয়েট ব্যাপার না। তো আমরা সবাই হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু এমসিকিউ অলরেডি কিন্তু আমরা ধারাবাহিকতাভাবে হচ্ছে আমাদের শাকিল ভাই এবং মুবিন ভাই ছিল, পরবর্তীতে হচ্ছে আমাদের সৌরভ দাদা এবং কিন্তু তপু মণ্ডল ছিল, আর পরবর্তীতে আমি আর তোমাদের সেই ব্লাস্ট ভাইয়া বলতে পারো, বা হচ্ছে কি তোমাকে আতঙ্ক তোমাকে রাতে মাঝে মাঝে আতঙ্ক সৃষ্টি করো মনে হয়। হ্যাঁ রাতে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই কোশ্চেনটা একটু অ্যান্সার করবো। দেখো বলছে জ্যান্তোফিলের অর্থ কি, অর্থাৎ না এটা হচ্ছে প্রশ্নটা একটু ভুল হয়েছে। জ্যান্তোফিলের বর্ণ কি? ঠিক আছে, জ্যান্তোফিলের কালারটা আসলে কেমন? ঠিক আছে, আমরা সবাই অ্যান্সার করবো। দেখবা এই জ্যান্তোফিল দিয়ে আমরা এই অ্যান্সারটা করতে পারবো, বাট তোমরা সবাই একটু অ্যান্সার করো। দেখো আমরা জ্যান্তোফিল দিয়েই এই অ্যান্সারটা কীভাবে বের করবো তুমি একটু খেয়াল করো। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। আমাদের হচ্ছে জ্যান্তোফিলের বর্ণটা কি? ফাদ আমরা কি এই কোশ্চেনটা দিয়ে কি আমরা অ্যান্সারটা কি বের করতে পারবো? অবশ্যই পারবো, যদি আমরা কিছু ছোটখাটো ট্রিক্স জানি তাহলে প্রশ্ন থেকেই আমরা উত্তরগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা দেখো এখান থেকে প্রশ্ন থেকে কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারবো। কিভাবে তোমরা যারা জানো অবশ্যই সবাই কমেন্ট করো। তোমরা হচ্ছে কি বলছো সবাই? হচ্ছে এটা 22 নম্বর কোশ্চেন, 22 নম্বরে ঘ বলছো। আরমান মুন্না, পূজা চক্রবর্তী, মৌমিতা আক্তার মুন্নি, নিরুপমা নিরু, ইতি কথা, পূজা চক্রবর্তী, আল রিফাত, খাদিজা ঐশী, সবাই বলছো 22-এ ঘ। ফাদ আসলে কি আমরা কি কোশ্চেনটা দিয়ে ক্যান্সার বের করতে পারবো? অবশ্যই পারবো। আচ্ছা তোমরা একটু খেয়াল করো, দেখো এটার অ্যান্সার হবে হচ্ছে কিভাবে আমি বের করি। দেখো বলছে কি জ্যান্তোফিল, দেখো জ্যান্তোফিলের এখানে কি হ আছে? দেখো আমরা যদি হতে হলুদ, ঠিক আছে, যারা ঘ অ্যান্সার বলছো তাদের কিন্তু সবার কারেক্ট হয়েছে। আমরা জ্যান্তোফিলের সাথে আরেকটা পড়ে নেব, ক্যারোটিন। ঠিক আছে, ক্যারোটিন। ক্যারোটিন কি পড়ো ভাইয়া বলো তো? ক্যারোটিন। এই ক্যারোটিনের বর্ণটা কি? দেখো ক্যারোটিনের বর্ণটা হচ্ছে কি, সবাই একটু পারলে একটু অ্যান্সার করো তো। ক্যারোটিনের বর্ণটা কি? দেখো ক্যারোটিনটাও শিখবো আমরা অর্ড দিয়ে। ঠিক আছে, আমরা কিন্তু জ্যান্তোফিলের নাম থেকেই জ্যান্তোফিলের কালারটা বের করে ফেলেছি, কিন্তু অ্যানসারটা বের করতে পারছি। ঠিক আছে, এবার আমরা ক্যারোটিনও সেই একই কাজ করব। প্রশ্ন থেকেই আমরা উত্তর বের করে ফেলব। সবাই একটু বলো। সোহানা আক্তার অলরেডি অ্যানসার করছে কমলা, আয়েশা সিদ্দিকা অ্যানসার করছিল রেড, যাই হোক ব্যাপার না, লেট করে দিছো আবার কমেন্টটা। কমলা বলছো, রুকায়া সুলতানা, মমিতা আক্তার মুনি, তারপর হচ্ছে পূজা চক্রবর্তী, কমলা। দেখছো তোমরা কোশ্চেন থেকে কিন্তু অ্যান্সার করতে পারতেছো, এর বেশি কি আর কিছু করা যায়? দেখো তাহলে হচ্ছে আমরা কি বলছিলাম, ক্যারোটিনের বর্ণটা কি? ক্যারোটিন হচ্ছে এখান থেকে ক দিয়ে বলতে হচ্ছে কোনটা? কমলা। ঠিক আছে, তো আমরা দেখিনি আসলে আমাদের অ্যান্সারটা কি ছিল, সেটা হচ্ছে ফাদ দেখি তো। এই দেখো দেখছো জ্যান্তোফিলের বর্ণ কিন্তু ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা হচ্ছে কোশ্চেন দিয়ে কিন্তু সলভ করে ফেলছি। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন যাবো। ফাদ একটু তুমি ব্যাখ্যা করো। আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে যে, দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে নিচের কোনটি ক্রোমোজোমের সংখ্যা সঠিক নয়। আচ্ছা কোশ্চেনটা কিন্তু তোমাদের একটু ট্রিকি টাইপ পড়তে হবে, একটু ডিপে যেয়ে পড়তে হবে। আমাদের আবুল হাসান স্যারের বইতে ক্রোমোজোম সংখ্যার একটা চার্ট দেওয়া আছে। এখন চার্টে তো অনেক নাম, অনেক সংখ্যা, সবগুলো তো আর মনে করা যাবে না, কিন্তু তার ভিতর যেগুলো সুপার ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা আমাদের পিডিএফ বইতে সুন্দরভাবে দাগিয়ে দিয়েছি এবং মনে রাখার কিছু কৌশল আমরা দিয়ে দিয়েছি। যারা অলরেডি পড়ে ফেলছো তারা কিন্তু সবাই একটু 23 নাম্বার কোশ্চেনটা অ্যানসার করো। 23 নাম্বার কোশ্চেন। আসো আমরা একটু কোশ্চেনের ব্যাখ্যা দিই। তোমরা কোশ্চেনটা ভালো করে পড়ো। বলছে কি নিচের কোনটির ক্রোমোজোমের সংখ্যা সঠিক নয়। এটা নেগেটিভ কোশ্চেন, কিন্তু ভালো করে অ্যানসার করবা। ঠিক আছে, ভালো করে বুঝে শুনে অ্যানসার করবা। আমাদের অনেকের কিন্তু এই লাস্টে 9 কথাটা এই 9 কথাটা কিন্তু অনেক সময় এই জায়গাতে 9 লিখে দেয়। ঠিক আছে, তখন তোমরা আর কিন্তু এই সঠিক পর্যন্ত এসে পজিটিভ মনে করো। হ্যাঁ, আবেগের বশে আমরা উত্তর দিয়ে ফেলি। কিন্তু পরীক্ষার সময় বেশিরভাগ, বিশেষ করে মেডিকেল পরীক্ষাতে, মেডিকেল ডেন্টাল পরীক্ষাতে কিন্তু এই কাজটা বেসিক্যালি করা হয়, যে 9টা কিন্তু পরের লাইনে দেওয়া হয়। এজন্য আমরা বুঝে শুনে কিন্তু কোশ্চেনটা অ্যানসার করব। আমরা একটু সবাই অ্যানসার আসো আমরা উত্তরটি দেখে ফেলি। আচ্ছা আমরা নিচ থেকে শুরু করি প্রশ্নের ব্যাখ্যাটা। এখানে নিচে দেওয়া রয়েছে যে গৃহমাছির ক্রোমোজোম সংখ্যা 12। এটা কি সঠিক? অবশ্যই সঠিক, কেন গৃহমাছিতে 12টি ক্রোমোজোম থাকে। তারপরে রয়েছে কি গিনিপিগ। আচ্ছা গিনিপিগে দেওয়া রয়েছে কয়টা ক্রোমোজোম সংখ্যা? 64টি। আচ্ছা আমরা কিন্তু জানি যে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 46টি। আচ্ছা ফাদ, গিনিপিগকে কি উল্টা দিলে মানুষ পাওয়া যায় না? অবশ্যই, সেটাই তো বলতে যাচ্ছিলাম ভাইয়া, যে দেখো মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 46টি।
ঠিক গিনিপিগের তার উল্টা, অর্থাৎ 6 আগে 4 পরে, তাহলে কত আসে? 64টি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ, এবং তোমরা হয়তো অনেকে জানো যে আমাদের মানুষদের জন্য যতগুলো ওষুধ বলো, অ্যান্টিবায়োটিক বলো, ভ্যাকসিন বলো, সবকিছুর টেস্ট কিন্তু সবার আগে গিনিপিগের পরেই করা হয়, বুঝতে পারছো? এই জন্য মানুষের সাথে গিনিপিগের এত মিল, জাস্ট একটু উল্টা করে দিলেই আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে গৃহমাছির 12টি সঠিক, গিনিপিগের 64টি, এটাও সঠিক। গিনিপিগকে উল্টাই দিলে মানুষ পেয়ে যাচ্ছি আমরা 46টি, এটাও সঠিক। তাহলে আমাদের সঠিক নয় কোনটি? সঠিক নয় কোনটি? অর্থাৎ যারা 23-এর এ অ্যান্সার করছে অর্থাৎ ক, তাদের অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়েছে 22। আচ্ছা ফাদ, আমরা যদি ধানের এটা বলছি কত ক্রোমোজোম সংখ্যা? 24। আচ্ছা, ধানটাকে যদি উল্টায় দিই তাহলে আমরা কি পাই? 42। আচ্ছা, বলো তো 42 কিসের 42 ক্রোমোজোম সংখ্যাটা কার? ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি গিনিপিগকে উল্টায় মানুষ পাইছিলাম। আরেকটা জিনিস মনে রাখবা, ধানকে উল্টায় কি পাওয়া যায়? ঠিক আছে, ধান যারা জানো আমাদের অর্থকরী ফসলের ভিতরে কিন্তু আছে। ঠিক আছে, আমরা নগ্নবীজি আবৃতবীজি পড়তে গেলে আমাদের ওইখানে আছে। যারা জানো একটু দ্রুত কমেন্ট করো সবাই। ধানকে উল্টা দিলে কি হয় বলো তো? অলরেডি অ্যান্সার করছো অভ্রনীল কাব্য, গম। নিরুপমা বলছো গম 42। ঠিক আছে, তোমাদের এই শখটা কিন্তু আসলে শাকিল ভাইয়া খুব মজা করে পড়ে। ঠিক আছে, ম্যাজিক শখ বা ম্যাজিক বক্স, এখান থেকে কিন্তু আমাদের ক্রোমোজোম সংখ্যা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, প্রতি বছরই সকল অ্যাডমিশন পরীক্ষায় একটা এই ক্রোমোজোম সংখ্যা থেকে প্রশ্ন আসবেই, মাস্ট, এর কোনো মিস নাই। সো আমরা কিন্তু যারা হচ্ছে গম বলছো তাদের অ্যানসারটা আসলে কারেক্ট হয়েছে। ঠিক আছে, আর আমরা এই কোশ্চেনের অ্যানসারটা কি ছিল ফাদ একটু দেখি। এই দেখো, এটা ধান। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমরা আবারও কমেন্ট করো। দেখো, ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? ঠিক আছে, ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই পরীক্ষাতে কিন্তু আমাদের একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, আদার্স যে পরীক্ষাগুলো হয় সব জায়গায় কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, তো আমরা 24 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সবাই করব। তোমরা সবাই দ্রুত কমেন্ট করো। যারা পারো একটু জলদি কমেন্ট করে ফেলো। আর আমরা কিন্তু এক্ষুনি একটা সুন্দর ব্যাখ্যা দিব ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি মনে আছে একটু আগে তপু ভাই এবং মুবিন ভাই বলে গেছিল যে তারা যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিল তখন তাদের স্যার বলছিল যে আমাদের দেহের অমুক জিনিসটি কি দিয়ে তৈরি, না পারলে আমরা কি দিব? প্রোটিন, কেননা আমাদের দেহের অধিকাংশ জিনিসই প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, তাহলে আমরা তুমি কিন্তু অ্যানসারটা বলে দিচ্ছ, এটা কিন্তু হয় না। আচ্ছা ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো। তুমি অ্যানসারটা পরে বলে দাও, ব্যাখ্যা করার সময় বলে দাও। ঠিক আছে, আচ্ছা, তুমি ওদের সাথে কিন্তু ওদের চিটিং হয়ে যাচ্ছে না, ওদের সাপোর্ট করতেছো ফাহাদ, এটা ঠিক না। আচ্ছা, তোমরা একটু জলদি কমেন্ট করো। তুমি আমাকে সাপোর্ট করো ফাহাদ, অবভিয়াসলি। আয়েশা সিদ্দিকা বলছো তো 24-এ বি, সাবরিনা ইয়াসমিন বলছো 24-এ বি, শোভা জাহান বলছো 24-এ বি, পূজা চক্রবর্তী বলছো 24-এ খ, প্রার্থনা ঝরা বলছো 24-এ বি। ফাদ, তো আমরা নেক্সট কোশ্চেনটা একটু আমি কোশ্চেনটা অ্যানালাইসিস করো তো দেখি। আচ্ছা, আমরা এখন কোশ্চেন অ্যানালাইসিসে চলে আসি। আমরা একটু আগে কি বলতেছিলাম যে যদি প্রশ্ন হয় যে আমাদের দেহের অমুক অংশটি কি দিয়ে তৈরি, আমরা যদি সঠিক উত্তর না জানি কি দিব? প্রোটিন, কেননা আমাদের দেহের অধিকাংশ জিনিসই প্রোটিন দিয়ে তৈরি। তাহলে আসো আমরা দেখি অপশনে কোথায় কোথায় প্রোটিন আছে। আমাদের প্রশ্নে ছিল যে ক্রোমোজোম। আচ্ছা, আমরা কিন্তু জানি ক্রোমোজোম মূলত কি? ডিএনএ। আচ্ছা, তাহলে কিন্তু আমরা দুইটা অলরেডি পেয়ে গেছি, প্রোটিন এবং ডিএনএ। তাহলে চলো তো আমরা একটু খুঁজি কোথায় আছে, শেষের থেকে শুরু করি। ঘ নম্বরে দেওয়া আছে আমিষ এবং চর্বি। আচ্ছা, একটা মিলছে কিন্তু একটা মিলতে পারিনি, তাহলে ডি নাম্বার বাদ। আচ্ছা, উপরেরটায় আসি আমরা। এখানে রয়েছে আমিষ ও শর্করা, এখানেও কিন্তু একটা মিলে গেছে, কিন্তু শর্করা কিন্তু আমাদের থাকে না সব জায়গায়, সো এটাও বাদ। আমরা তার উপরে একটায় আসি, এখানে রয়েছে আমিষ ও ডিএনএ। আচ্ছা, আমরা কিন্তু আমিষ ও ডিএনএ পাইছিলাম এটাকে ডিকোড করে, সো তাহলে কিন্তু আমিষ ও ডিএনএ সঠিক অ্যান্সার। এবং আমরা আরেকটু উপরে আসি, ক নম্বরে রয়েছে চর্বি এবং ডিএনএ। চর্বিটাও ভুল, ডিএনএটাই শুধু। তাহলে নেক্সট কোশ্চেন, তাহলে আমাদের সঠিক উত্তর আমিষ ও ডিএনএ। এই দেখো, আমরা পরের প্রশ্নে চলে যাই। শ্বেতচার জাতীয় পদার্থ সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? অলরেডি শাকিল ভাই এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমাদেরকে দিয়ে গেছে। ঠিক আছে, এটা সবার পারা উচিত। আমি অপশন তোমরা দেখে নাও, এটা অ্যান্সার দ্রুত করো, আমরা তার পরবর্তী নেক্সট কোশ্চেনে যাবো। ঠিক আছে, শাকিল ভাই কিন্তু অলরেডি তোমাদের কোশ্চেনটা অ্যান্সারটা বলে দিয়ে গেছে। আগে একটু জলদি কমেন্ট করে সবাই দ্রুত একটা অ্যান্সার করবো। ঠিক আছে, শ্বেতসার জাতীয় পদার্থ। নাসরিন সুলতানা বলছে আসসালামু আলাইকুম স্যার, আমি আজকে নতুন
এটা কোন ব্যাচের ক্লাস চলে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে মেইনলি 26 ব্যাচ বলো 25 ব্যাচ বলো সবারই ক্লাস, ঠিক আছে। তোমরা হচ্ছে আমাদের কোষের গঠন যে চ্যাপ্টারটা চলতেছে সাইকেল 1-এ, এর পরবর্তীতে আরও 2টা চ্যাপ্টারে ক্লাস হবে সাইকেল 1, সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজন এবং প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, ঠিক আছে। আমাদের এই সাইকেল 1-এ হচ্ছে 2টা ক্লাস পাবা, 2টা হচ্ছে চ্যাপ্টার পাবা। আর আমাদের সাইকেল 2-তে কিন্তু অলরেডি শাকিল ভাইয়া ব্যাখ্যা করে দিয়েছে। সাইকেল 2-তে হচ্ছে আমাদের 3টা চ্যাপ্টার থাকবে, 3টা চ্যাপ্টারের ভিতরে রক্ত সঞ্চালন, তারপরে থাকবে হচ্ছে শ্বসন শ্বাসক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের কোষ রসায়ন, ঠিক আছে। তো হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের সাইকেল 2-তে এনরোল করো নাই, সবাই দ্রুত হচ্ছে এনরোল করবা। আর সর্বোচ্চ মনে হয় মানে 15 জন মতো মনে হয় আমাদের 15 জন মতো, হ্যাঁ 15 জনের জন্য স্পেশাল আমাদের টি শার্টটা, বায়োলজি লাভার্সের টি শার্টটা গিফট হিসেবে। এবং আরও একটা কিন্তু স্পেশাল গিফট, সেটা হচ্ছে কি যে আমরা কিন্তু এই যে সাইকেল 2-তে ভর্তি হলে তোমাদের কিন্তু পিডিএফ, যেটা আমাদের বায়োলজি ছিল স্পেশালি বায়োলজির ক্ষেত্রে কিন্তু 199 টাকা ছিল, যারা আমাদের এই সাইকেল 2-তে ভর্তি হবা তাদের ক্ষেত্রে কিন্তু পিডিএফটা ফ্রি যাবে, ঠিক আছে, ফ্রি পাবা অলরেডি। আচ্ছা, সবাই প্রায় কমেন্ট করে ফেলছে, সব বেশিরভাগ 99% বলছে যে অ্যামাইলোপ্লাস্ট। আচ্ছা, তাহলে আমরা আসলে দেখে ফেলি। শ্বেতসার অর্থাৎ আমাদের শর্করা জাতীয় পদার্থ সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? অ্যামাইলোপ্লাস্ট রাইট অ্যান্সার। কেন? দেখো ইলায়োপ্লাস্ট ভাই কিন্তু চর্বি জাতীয় অয়েল একটা ভাব আছে, এটা চর্বি, তাহলে এটাও হবে না। অ্যালিউরো কি সঞ্চয় করে? প্রোটিন, তাহলে এটাও হচ্ছে না। এই অ্যালিউরোকে কিন্তু আমরা প্রোটিনোপ্লাস্টও বলা হয়, ঠিক আছে, প্রোটিনোপ্লাস্ট। বাট আমাদের ঘতে বলছে কিন্তু প্রোটোপ্লাস্ট, ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে, প্রোটোপ্লাস্ট, এটা খেয়াল রাখবা। তারপর বর্তমানে নেক্সট কোশ্চেনে যাই। দেখো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। কোষের স্বপ্রজনন অঙ্গাণু কোনটি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মেবি তপু এবং সৌরভ দাদা হচ্ছে কোশ্চেনটা ব্যাখ্যা করছিল। এই যে আমাদের স্বপ্রজনন ক্ষমতার ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা অ্যান্সার করবো। আমাদের অপশনে দেওয়া আছে সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি, ঠিক আছে। সবাই অ্যান্সার করবো দ্রুত, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। অলরেডি কিন্তু এটার ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে তোমাদের। নাসরিন সুলতানা, তুমি হচ্ছে আমাদের মাস্টার টপিক হচ্ছে কোর্সে এখানে হচ্ছে মেসেজ দিবা, আর হচ্ছে আমাদের বায়োলজি লাভার্স পেজে মেসেজ দিলে তোমাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে। তুমি সাইকেল 2-তে ভর্তি হলে আমাদেরকে অবশ্যই যে বিকাশ নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বারে হচ্ছে তুমি অলরেডি আমাদের টাকাটা হচ্ছে পেমেন্ট করে দিয়ে তুমি হচ্ছে রিকোয়েস্ট পাঠাবা, তোমাকে হচ্ছে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে, ঠিক আছে। এই যে তোমরা কিন্তু অলরেডি উত্তর দেওয়া শুরু করে দিয়েছো। আরমান মুন্না উত্তর দিয়েছো 26-এ ক, পূজা চক্রবর্তী 26-এ ক। আসলে কি জানো, তোমাদের হচ্ছে অ্যান্সারগুলো পাইলে এমনি আমাদের নিজেদের পড়াতে আরো বেশি ভালো লাগে, ঠিক আছে। তোমরা হচ্ছে যত বেশি অ্যান্সার করবা, যত বেশি ক্লাসে থাকবা, তোমাদের জন্য আরো আমরা চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, ঠিক আছে। তোমাদের জন্য আমরা সবকিছু চেষ্টা করবো, বাট আমাদের ক্লাসে তোমাদেরকে থাকতে হবে এবং আমাদের কমেন্ট করবা এবং আমাদের ক্লাসটা অলরেডি সবাই কিন্তু শেয়ার করবা, ঠিক আছে। আচ্ছা, সবাই কিন্তু প্রায় জানিয়ে দিয়েছে যে 26-এ ক উত্তর। আচ্ছা, অবশ্যই ইয়েস, 26-এ ক নাম্বারই উত্তর, কেননা কোষের স্বপ্রজনন অঙ্গাণু সেন্ট্রিওল। আচ্ছা, আমরা উত্তরটি দেখে নেই। এই যে সঠিক উত্তর সেন্ট্রিওল অ্যান্সার। আমরা পরের প্রশ্নে চলে যাই। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা, স্পেশালি শাকিল ভাই বলে যে এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে মজার কোশ্চেন বা সবচেয়ে ফেভারিট কোশ্চেন বলা যায়, সেটা হচ্ছে আমাদের পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত? সবাই দ্রুত অ্যান্সার করো। যারা যারা জানো একটু দ্রুত অ্যান্সার করে দাও। আর এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমাদের বইয়ের ঠিক একটা লুকানো জায়গায় দেওয়া আছে, যার কারণে অনেকের কিন্তু চোখে পড়ে না, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে এই ওই যে চার্টে তো দেওয়া আছে, আর কোষ বিভাজন যখন চ্যাপ্টার পড়তে যাবা ওই যে ব্যবহারিকের অংশে ওইখানে হচ্ছে বোল্ড লাইনে লেখা একদম লাস্ট পেজে, ঠিক আছে, ওইখানে পাবা যে পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত। সবাই এখনো যারা শেয়ার করোনি আইডি থেকে হচ্ছে নিজের আইডি থেকে শেয়ার করে দাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন করো, আমাদের সাথে ক্লাসেই থাকো, ঠিক আছে। আর যারা সাইকেল 2-তে যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের কিন্তু সাইকেল 2 1 অক্টোবর থেকে কিন্তু ক্লাস শুরু হবে, যেখানে তোমরা 3টা চ্যাপ্টার পাচ্ছ। অলরেডি উত্তর দিয়েছে আরমান মুন্না 27-এ ক, অর্ণব কর্মকার 27-এ ক, মৌমিতা ভক্ত ক, পূজা চক্রবর্তী 27-এ ক। ইয়েস, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16টি, ঠিক আছে। এই যে সঠিক উত্তর তোমরা দেখে ফেললে। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। খুবই একটা দারুণ ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা কি বলছে, নিচের কোনটি মানুষের ক্রোমোজোমের সংখ্যার সমান, মানে মানুষের সাথে ক্রোমোজোম সংখ্যা কার সমান, ঠিক আছে। খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা কি, নিচের কোনটি মানুষের ক্রোমোজোম সংখ্যার সমান। সবাই দ্রুত অ্যানসার করো, ভেবে চিন্তে অ্যানসার করো, ঠিক আছে। কিন্তু একটা খুব ট্রিকি কোশ্চেন, তোমাদের আবিদ ভাইয়া কিন্তু এটা নিজে থেকে ভেবে কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। সো সবাই একটু দ্রুত মাথা দেখাইতে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমি একটু হিংস লিখে দিই। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত আমরা সবাই জানি, 46টি। 46টি হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা। এর ভিতরে কোন প্রাণীর
ক্রোমোজোম সংখ্যার সাথে মানুষের ক্রোমোজোম সংখ্যা মিলে? সবাই একটু জলদি জলদি কমেন্ট করো তো দেখি। সবাই অ্যান্সার করো। 28 হচ্ছে অর্ণব কর্মকার বলছে 28-এ ক, 28 পূজা চক্রবর্তী বলছে 28-এ ক, মমিতা আক্তার মুন্নি বলছে 28-এ ক, সাবরিনা ইয়াসমিন বলছে 28-এ এ, মানুষ রেশমি শাড়ি পরে বলছে মানুষ রেশমি শাড়ি পরে। নিশ্চিত হচ্ছে শাকিল ভাই মানে অফলাইন স্টুডেন্ট, Offline student, বোঝা যাচ্ছে। কিন্তু এটা পড়ানোর সময় বলে যে মানুষ রেশমি শাড়ি পরে, ঠিক আছে? এর মানে অ্যানসারটা আমাদের কোনটা হবে? রেশম পোকা, ঠিক আছে? রেশম পোকা। এই জন্য আসলে তোমাকে হচ্ছে ধন্যবাদ। কমেন্টটা করছিল হচ্ছে নিরুপমা নিরু, তুমি আসলে হচ্ছে খুবই ভাই ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। আর রেশম পোকা হচ্ছে এরও কিন্তু আমাদের ক্রোমোজোম সংখ্যা কত? 46, ঠিক আছে? আচ্ছা বাকিগুলো একটু জেনে নেওয়া দরকার। আমি কিন্তু অলরেডি বলছিলাম যে মানুষকে উল্টে দিলে কি পাবো ফাহাদ? মানুষ উল্টে দিলে আমরা কি পেয়েছিলাম বলো তো। গিনিপিগ পেয়েছিলাম। এবার মানুষের সাথে সেম রেখে আমরা কি পেয়ে গেছি? রেশম পোকা। ঠিক আছে। আচ্ছা তাহলে বাকি উত্তরগুলোর ব্যাখ্যাটা একটু জেনে রাখি, কেন বলা যায় না কোন সময় কোনটা চলে আসে। আমাদের যে কবুতর বলছে বুঝছো, আমাদের ক্রোমোজোম সংখ্যা, আমাদের যে চার্ট দেওয়া আছে ওইখানে সর্বোচ্চ ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 80, ঠিক আছে? এই যে 80 পাওয়া যায় কার ক্ষেত্রে? কবুতরের ক্ষেত্রে। আর আমরা জানি হচ্ছে শাকিল ভাইয়া পড়াই গরিলা কি খায়? কি খায় বলো তো? গোল আলু। গোল আলু। গরিলা কি খায়? গোল আলু গোল আলু, খায়। ঠিক আছে? এই গোল আলু আর গরিলার ক্রোমোজোম সংখ্যা সেম সেম, ঠিক আছে? এটা গোল আলু বলো। এবং গরিলার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 48। এবং গৃহমাছি, আমাদের সবার ঘরে যে মাছিকা থাকে সেটাই হচ্ছে গৃহমাছি। গৃহমাছি ক্রোমোজোম সংখ্যা কত? 12। আর গৃহমাছির সাথে একটু পড়ে নিবা যে হচ্ছে কি কোনটা? ফলের মাছি, ঠিক আছে? একটু কালারটা চেঞ্জ করি, সেটা হচ্ছে পড়বা ফলের মাছি, ঠিক আছে? ফলের মাছিতে হচ্ছে কয়টা বলো তো? ফলের মাছিতে হচ্ছে, না সরি ভুল হয়েছে, ফলের মাছিতে হচ্ছে 8টা, এটা মনে রাখবা, ঠিক আছে? গৃহমাছির পাশাপাশি পড়বা হচ্ছে কি ফলের মাছি। ফলের মাছিতে কয়টা? 8টা, ঠিক আছে? তো আমরা হচ্ছে বুঝতে পারছি কোনটা মানুষের কার মিল ছিল, রেশমি শাড়ি পড়ছে ও যে, তো হচ্ছে অ্যানসার এই দেখো রেশম পোকা উত্তর। ঠিক আছে? আমরা Next পরের question এ প্রশ্নে যাবো, চলে দেখো। যাই। ডিএনএ, ক্রোমোজোমের ডিএনএ এবং হিস্টোন, ক্রোমোজোমের ডিএনএ এবং হিস্টোনের পরিমাণ কত? খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা তোমরা যখন মূল বইতে পড়তে যাবা একটু যারা মূল বই পড়ছো ওই মূল বইয়ের লাইনের সাথে কিন্তু এখানে একটু উল্টাপাল্টা করা আছে, ঠিক আছে? তো বুঝে শুনে অ্যান্সার করবা, ঠিক আছে? আমাদের অপশানে যা যা দেওয়া আছে এই অপশানগুলো থেকে আমরা অ্যান্সার করবো, ঠিক আছে? যারা জানি আমরা কোশ্চেন নাম্বারটা দিব এবং কোনটা অ্যান্সার সেটা সবাই কমেন্টে লিখবো। সবাই দ্রুত, সবাই একটু দ্রুত কমেন্ট করো। আর আবারও বলছি কোশ্চেনটাতে কিন্তু একটা ছোট্ট ট্রিক রয়েছে। কোশ্চেন, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো, জলদি জলদি কমেন্ট করো। ক্রোমোজোমের ডিএনএ ও হিস্টোনের পরিমাণ কত? ক নম্বরে রয়েছে 30% টু 55%, খ নম্বরে রয়েছে 55% টু 45%, গ নম্বরে রয়েছে 40% টু 50% এবং ঘ নম্বরে রয়েছে 25% টু 65%। দ্রুত দ্রুত জানিয়ে দাও প্রশ্নের সঠিক উত্তরটি কি হতে পারে? পূজা চক্রবর্তী বলছো গ, নিরুপমা মল্লিক বলছে হচ্ছে গ, শোভা জাহান গ, ইতি কথা গ, খাদিজা ঐশী বলছো গ। ফাদ মনে হয় এরা কোশ্চেনটা নিয়ে খুবই কনফিউজ, তোমরা কি কোশ্চেন তো বুঝতে পারছি। এরা হচ্ছে কোশ্চেনটা নিয়ে খুবই কনফিউজড, বোঝা হয়ে গেছে। আচ্ছা এটা স্বাভাবিক, তোমরা যত কনফিউজ থাকবা তোমাদের হচ্ছে যত ভুল করবা তোমরা কিন্তু এটা ভালোভাবে শিখে নিতে পারবে, ঠিক আছে? তার মানে কিন্তু এই না যে সবগুলো ভুল করা যাবে, ঠিক আছে? এটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে। আচ্ছা আসো আমরা উত্তরটা দিকে চলে যাই। এখানে বলছে যে ক্রোমোজোমের ডিএনএ ও হিস্টোন এর পরিমাণ কত। আচ্ছা আমরা যখন বইতে পড়ি তখন কিন্তু বইতে লেখা থাকে যে ক্রোমোজোমে হিস্টোন ও ডিএনএ এর পরিমাণ কত কত পার্সেন্ট, কিন্তু আমরা কিন্তু এখানে কিছু ছোট্ট ট্রিক্স করছি, আমরা সিরিয়ালটা উল্টাই দিছি এবং এরকম ছোটখাটো ট্রিক্সটা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়। সো তোমরা এখন ভালো করে দেখো, আমরা আমাদের বইতে কি ছিল যে ক্রোমোজোমে হিস্টোন ও ডিএনএ এর পরিমাণ হচ্ছে 45% ও 55%, কিন্তু এখানে তো আমরা সিরিয়ালটা উল্টাই দিয়েছি, তাই না? সিরিয়ালটা যখন আমরা উল্টাই দিয়েছি তখন এটা উল্টো হয়ে যাবে। তাহলে কি হবে? ক্রোমোজোমের ডিএনএ ও হিস্টোনের পরিমাণ কত পার্সেন্ট হবে? 55% ও 45%। তো একটু খেয়াল করো যে এই কোশ্চেনটার সাথে আসি, কি বলছে ডিএনএ এবং হিস্টোন, এই ডিএনএ এবং হিস্টোনের অনুপাতটা কিন্তু কত, ঠিক আছে? এই যে অনুপাত যদি বলে, কখনো অনুপাত যদি বলে অনুপাতটা হবে কিন্তু 1:1। তোমরা টেস্ট ক্রস ও ব্যাক ক্রস যারা পড়ছো জুলজিতে সেখানে কিন্তু অনুপাতটা কিন্তু 1:1, ঠিক আছে? তোমরা হচ্ছে আমরা টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসের উভয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের অনুপাতটা কত? 1:1। আমরা একই সাথে কিন্তু কোরিলেটেড ভাবে পড়াশোনা করবো, ঠিক আছে? যেমন আমরা এখানে পড়তেছিলাম কোশ্চেনটা ছিল হচ্ছে কি ক্রোমোজোমের ডিএনএ এবং হিস্টোনের পরিমাণ কত, সেটা হচ্ছে ছিল 55 এবং 45%। অবশ্যই কিন্তু অনেক সময় কোশ্চেনটা উল্টা দিতে পারে, ডিএনএটা আগে দিতে পারে, হিস্টোন পরে দিতে পারে, হিস্টোন আগে দিতে পারে, ডিএনএ পরে দিতে পারে। দেখছো আমরা সেম ভাবে শিখে নিলাম এর অনুপাতটা কত? 1:1। এর সাথে কি পড়লাম? জুলজির কোরিলেটেড করে পড়তে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা জুলজিতে পড়ি হচ্ছে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস এর অনুপাত কত, দুইটারই কিন্তু 1:1, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে চলে যাই।
নেক্সট কোশ্চেন রয়েছে যে বংশগতির বাহক। বংশগতির বাহক। খুব ইজি একটা কোশ্চেন। আচ্ছা তোমরা সবাই একটু জলদি কমেন্ট করে জানিয়ে দাও কোনটি বংশগতির বাহক, জলদি জলদি। খুবই সহজ একটি কোশ্চেন। হ্যাঁ বলতেছি। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, তবে এখানে একটা কনফিউজিং কাজ করবে, সেই কনফিউজিংটা অবশ্যই ক্লিয়ার করে দেবো। যদি আমাদের বংশগতির ধারক বাহক, ঠিক আছে, তোমরা দ্রুত অ্যান্সার করো, আমি একটু লিখি পাশে। হ্যাঁ দ্রুত অ্যান্সার করো। আরমান মুন্না বলছো 30-এ খ, সুমাইয়া আক্তার মিম বলছো 30-এ খ, শ্রাবণী রয় বলছো 30-এ খ, ইতি কথা বলছো 30-এ খ, মৌমিতা ভক্ত বলছো 30-এ খ। হ্যাঁ তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। কোনটি বংশগতির বাহক? উত্তর হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দাও ফাদ একটু। এর আগে স্লাইডে যাও, এর আগেরটা যাও। তো দেখো আমি একটু লিখে রাখছি লাইনটা, যদি আমাদের স্পেসিফিকভাবে কোনো বিশেষ করে মেডিকেলে ঝামেলাটা হয়, সেটা যদি বলে বংশগতির ধারক এবং বাহক, ঠিক আছে। কি বলছে ভাই? বংশগতির ধারক এবং বাহক। কোশ্চেনটা লাইনটা বলো, বংশগতির ধারক এবং বাহক যদি বলে অবশ্যই হবে হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। এবং আজিবুস স্যারের বই আর তুমি হচ্ছে মাজেদা ম্যামের যদি বইতে যাও, সেখানে লেখা আছে যে তোমার হচ্ছে কি বলছে যে সেটা হচ্ছে বংশগতির বৈশিষ্ট্যের ধারক বাহক কোনটা, সেটাকে কিন্তু বলা হয়েছে হচ্ছে ডিএনএ। স্পেসিফিকভাবে বলা হয়েছে কোনটা? ডিএনএ। এটা মাথায় রাখবা। যেখানে শাকিল ভাই তোমাদের ব্যাখ্যা করে দিয়েছিল কোনটা ঝামেলা বলো তো, শুক্রাণু গঠনে কোনটা, শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে কোনটা, সেন্ট্রিওল, তারপর হচ্ছে কি শুক্রাণু গঠন করে, ঠিক আছে। এই যে কনফিউজিং তথ্যগুলো আমরা কিন্তু আমাদের দাগানো বইয়ের পিডিএফ যেখানে আছে, সেটা হচ্ছে আমাদের কি বলতো, আমরা তথ্য জট হিসেবে রাখছি। তো হচ্ছে আমরা কিন্তু এইভাবেই কোরিলেটেড করে পড়লে কিন্তু আমাদের কনফিউজিংগুলো দূর হবে। আমরা সেইভাবে কিন্তু পড়াশোনা করব, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। একটু নেক্সট কোশ্চেনে রয়েছে আরএনএতে থাইমিনের পরিবর্তে নিচের কোনটি বিদ্যমান থাকে, ঠিক আছে। কোশ্চেনটা একটু সবাই দ্রুত অ্যান্সার করো। 31 নাম্বার কোশ্চেনটা, 31 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দাও সবাই। আচ্ছা আমরা একটু আসি দেখি। আমরা কিন্তু জানি যে ডিএনএ তে কি কি রয়েছে। ডিএনএ তে রয়েছে এ, টি, সি, জি এবং আরএনএ তে রয়েছে এ, ইউ। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে দ্রুত সবাই পারে একটু কমেন্টটা চেক করো। আচ্ছা লিখি আরমান মুন্না বলছো 31-এ ক ইউরাসিল, সুমাইয়া আক্তার মিম বলছো 31-এ ক, পূজা চক্রবর্তী বলছো 31-এ ক, অর্ণব কর্মকার বলছো 31-এ খ। অ্যাজেনিন ভাই তোমারটা একটু ভুল হয়েছে ভাই, আরেকবার একটু খেয়াল করো যারা হচ্ছে এই যে কোশ্চেনটা অ্যান্সার করছো। ফাহাদ দেখো এটা অ্যান্সার ফাহাদ একটু বলে দাও তো। হ্যাঁ এটার উত্তর হবে মূলত আরএনএ তে থাইমিনের পরিবর্তে নিচের কোনটি বিদ্যমান। এই দেখো ডিএনএ তে থাকে থাইমিন আর আরএনএ তে থাইমিনের পরিবর্তে কোনটা আছে? ইউরাসিল। এটা মনে রাখার জন্য একটা ছন্দ শিখে নাও, সেটা হচ্ছে কি পড়বা ঢাকাতে ইউনিভার্সিটি নাই। কি নাই? ঢাকাতে ইউনিভার্সিটি। তার মানে কি ডিএনএ তে ইউরাসিল নাই, ঠিক আছে। আর কি রমনাতে কি নাই? থানা নাই, ঠিক আছে। রমনাতে কি নাই? থানা নাই। তার মানে কি আরএনএ তে কি নাই? থাইমিন নাই। এটা ঠিক আছে, শর্ট ট্রিক, তোমরা যাতে ভুল না করো। নেক্সট আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্রুত ফাদ ইয়ে করো। কি হলো? একটু দাঁড়াও, বোর্ডটা একটু ডিস্টার্ব দিচ্ছে কেন? আচ্ছা আমাদের বোর্ডটা একটু ডিস্টার্ব দিচ্ছিল। উপরে একটি গৃহমাছি চলে আসছিল, দেখছো? গৃহমাছিও ক্লাস করতে চলে আসছে। গৃহমাছি নাকি ফলের মাছি আমাদের ডিস্টার্ব করতেছে। আমার মনে হয় কি ক্রোমোজোম সংখ্যা নিয়ে আমরা মনে হয় পড়তেছি ওদেরকে, এই জন্য মনে হয় চলে আসছে। ও পড়তে যাচ্ছে। আসলে আমাদের পরের প্রশ্ন বলছে নিচের কোনটি পিউরিন বেস। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। নিচের কোনটি পিউরিন বেস? আমরা জানি হচ্ছে কিন্তু দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন, ঠিক আছে। আমরা ছোট নাম এবং বড় নাম দিয়ে শিখি, পিউরিন এবং পাইরিমিডিন, ঠিক আছে। পিউরিন এবং পাইরিমিডিন। খেয়াল করো আমাদের কি বলছে পিউরিন বেস। কোনটি পিউরিন বেস? ঠিক আছে, পিউরিন বেস হচ্ছে দুইটা, কি কি? একটা এ আর জি, ঠিক আছে। এতে হচ্ছে অ্যাডেনিন, জিতে হচ্ছে গুয়ানিন। অ্যাডেনিন এবং গুয়ানিন বাদে যত যে তিনটা আছে সেই তিনটা হচ্ছে আমাদের কি হবে? পাইরিমিডিন বেস, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে ফাহাদ? আমাদের অ্যানসারটা কি হবে? অ্যাডেনিন বা গুয়ানিন কোনটা অপশনে আছে? এই যে ক নম্বরে রয়েছে অ্যাডেনিন। আচ্ছা এটা মনে রাখার কিন্তু একটা ছোট্ট ট্রিক্স আছে শাকিল ভাইয়ের, সেটা হচ্ছে পিওর এজি। অর্থাৎ পিওরে কি? পিউরিন এবং এজিতে কি? এতে অ্যাডেনিন, জিতে গুয়ানিন। তার জন্য ভুল না হয় তোমাদের।
চলো আমরা পরের শাকিল ভাই ট্রিক্সটাকে কি বলে জানো? নিনজা টেকনিক। নিনজা টেকনিক। নিনজা টেকনিক। শাকিল ভাই নিনজা টেকনিক। দেখো কোশ্চেনটাই ভালো করে পড়বা। কি বলছে? একটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? ঠিক আছে, একটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? কোশ্চেনটা পড়বা, তারপরে অ্যান্সার করবা। ঠিক আছে, তোমাদের কিন্তু অপশনগুলো দেওয়া হয় কিন্তু ব্রেনটা ক্র্যাক করার জন্য। ঠিক আছে, তোমরা হচ্ছে ব্রেনটাকে ধাক্কা দিবা, নাড়াচাড়া দিবা, তারপরে অ্যান্সারটা বের করবা। ঠিক আছে, তো ফাহাদ একটু অপশনগুলো বলো। আচ্ছা আচ্ছা, আমাদের একটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? আমাদের ক নম্বর অপশনে রয়েছে 34 অ্যাংস্ট্রম, ঘ নম্বরে রয়েছে 10 অ্যাংস্ট্রম, গ নম্বরে রয়েছে 3.4 অ্যাংস্ট্রম এবং ঘ নম্বরে রয়েছে 0.34 অ্যাংস্ট্রম। আচ্ছা, এটা কিন্তু খুবই কমন একটি কোশ্চেন অ্যাডমিশনে এবং তোমাদের একাডেমিকে বারবার আসছে এবং এই ছোট্ট জিনিসটাই কিন্তু তোমরা ন্যানোমিটার দিয়ে অনেক সময় ন্যানোমিটার দিয়ে তোমাদের কনফিউজ করে ফেলে। আসলে বিষয়গুলো কি যে সহজ জিনিসগুলোকেই স্যাররা ঘুরাইতে চায়। কেন? সহজ জিনিস তো সবাই পারে, কিন্তু ঘুরাই দিলে কে পারে সেটাই হচ্ছে স্যাররা দেখতে চায়। ঠিক আছে, তোমরা একটু জলদি জলদি কমেন্ট করে ফেলো। 33 নম্বর প্রশ্নের উত্তর দাও। নেক্সট কোশ্চেন ফাহাদ, এটা অ্যানসারটা বলে দাও। আচ্ছা, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে গ 3.4 অ্যাংস্ট্রম। কেননা এখানে বলছে একটি। ওরা কিন্তু অলরেডি কিন্তু এই যে অভ্রনীল কাব্য, সোমায় আক্তার মিম, অভ্রনীল, তারপর হচ্ছে ইতিকথা, সাবিরা ইয়াসমিন, তোমরা কিন্তু সঠিক উত্তর আয়েশা দিতে সিদ্দিকা পারো নাই। হচ্ছে অভ্রনীল কাব্যর উত্তরটা হয়েছে 3 আয়েশা নম্বর সিদ্দিকা আপু, তোমার কোশ্চেনটা কিন্তু ভুল হয়েছে। এটা অ্যানসার হবে কিন্তু গ নাম্বার 3.4। কেন? এখানে দেখো তোমাদের কিন্তু একটি কথা আমি বলছি কিন্তু কোশ্চেন ভালো করে পড়তে হবে, তারপর অ্যানসার করতে হবে। ঠিক আছে, একটি মনোনিউক্লিওটাইড বলছে যেহেতু আমাদের অ্যানসারটা হবে কত? গ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন জাফাদ। নেক্সট কোশ্চেন, ডিএনএ অণু গঠনের আবিষ্কারককে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুবই ইজি কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা সবাই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআইপি কোশ্চেন যেটা আমরা বলি সেটা আর কি। আচ্ছা, সবাই যারা আমাদের অপশন দেওয়া আছে কি ফাহাদ? অটসন ক্রিক। অটসন মানে একটা অস্ট্রেলিয়ার একটা প্লেয়ার ছিল আর কি। আর লুই পাস্তুর সম্পর্কে কিন্তু শাকিল ভাই এবং মুবিন ভাই খুবই ভালো একটা তথ্য দিয়েছে। তোমাদের হচ্ছে বেসিক থেকে কিন্তু লুই পাস্তুরের যে মানে ওই যে তোমার রোগ তত্ত্ব নিয়ে আলোচনা করছে লুই পাস্তুর। উইলিয়াম হার্ভের কাজ কি? উইলিয়াম হার্ভে হচ্ছে কাজ বলতে উইলিয়াম হার্ভে হচ্ছে আর কি রক্ত সঞ্চালন নিয়ে সর্বপ্রথম ধারণা দিয়েছিল। ঠিক আছে, এবং রবার্ট হুক তো আমরা সবাই জানি একদম প্রথম কোষ আবিষ্কার করছিল। আচ্ছা, তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি হবে ওয়াটসন ও ক্রিক। আয়েশা সিদ্দিকা বলছে জি ভুল হয়ে গেছে, ব্যাপার না আপু, আর যত ভুল হবে তত শিখবো। ঠিক আছে, ভুল থেকে আমরা শিক্ষা নিতে হবে, বাট ভুল থেকে কিন্তু বেশি শিক্ষা নিলে আবার ঝামেলা। হ্যাঁ, তখন আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, নিচের কোনটিতে অ্যান্টিকোডন পাওয়া যায়? নিচের কোনটিতে অ্যান্টিকোডন পাওয়া যায়? আমরা জানি কিন্তু আরএনএ কে মূলত 5 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, আরএনএ কে মূলত 5 ভাগে ভাগ করা হয়। আমরা জানি কি আরএনএ, এমআরএনএ, টিআরএনএ, জিআরএনএ, আর একটা হচ্ছে কি মাইনর আরএনএ, মানে এমআইআরএনএ। ঠিক আছে, তো এইখানে আমাদের হচ্ছে একটা স্পেসিফিক আরএনএতে আমাদের এই অ্যান্টিকোডন নামক যে ফাঁস বা বাহু, ঠিক আছে, অ্যান্টিকোডন নামক যে ফাঁস বা বাহু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস, সেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্টিকোডন। এটা কোন আরএনএতে মানে কোথায় পাওয়া যায়? ঠিক আছে, অপশনে দেওয়া আছে ডিএনএ, এমআরএনএ, টিআরএনএ এবং আরএনএ। আচ্ছা, সবাই তো প্রথমেই বাদ। হ্যাঁ, এবার থাকলো তাহলে এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। 35 নাম্বার কোশ্চেন, নিরুপমা নিরু বলছে হচ্ছে 35-এ গ, আয়েশা সিদ্দিকা বলছে হচ্ছে 35-এ সি, আরমান মুন্না বলছে 35-এ সি। যারা ফাদ দেখছো এই যে কোশ্চেনগুলো কিন্তু খুবই মানে ক্লাস করছে তো ক্লাস করে প্রো হয়ে গেছে চ্যাপ্টারের উপর। আচ্ছা, আমরা অ্যানসার করার আগে কিন্তু ওরা অ্যানসার করে দিচ্ছে। ঠিক আছে, তো দেখো ডিএনএ তো হবে না, ফাদ আগে থেকে বলে দিল কেন হবে না, কারণ আমি বলছি যেহেতু অ্যান্টিকোডন ফার্স্ট, এটা আরএনএ তে পাওয়া যায়। আরএনএ তে পাওয়া যায়। ঠিক আছে, আমরা জানি ফার্স্ট কিন্তু টোটাল কিন্তু 5টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্স্ট কোনটা? সেটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্টিকোডন। ঠিক আছে, এটা হচ্ছে পড়তে হবে। আর সবচেয়ে সর্বাপেক্ষা স্থায়ী কোনটা? আরআরএনএ। ঠিক আছে, রাইবোজোমাল আরএনএ। আর হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী কোনটা? সেটা হচ্ছে কিন্তু এমআরএনএ। ঠিক আছে, আমরা ইনফরমেশনগুলো খুবই ভালোভাবে পড়বো এবং আমরা চেষ্টা করব আমাদের সার্বিক দিক থেকে আমরা সকল জিনিসগুলো বা সকল যে তথ্যগুলো আমরা আদার্স রাইডার বলো, আমাদের মূল রাইডার বলো, সেগুলোর বই থেকে আমরা কিন্তু কোরিলেটেড ভাবে কিন্তু পড়াশোনাটা করবো। ঠিক আছে, তো আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের সারপ্রাইজ ম্যাজিক মনে হয় মুবিন ভাই বলছিল ম্যাজিক জিনিসটা দেখো যে আমাদের যে বলা হয়েছে যে সেটা হচ্ছে কি এখানে আমাদের লাল সবুজ দাগানো বই, অলরেডি আমাদের লাল সবুজ দাগানো বই আমরা অলরেডি বাংলাদেশ সেরা বলছি এবং আমাদের যারা পিডিএফগুলো কিনছে অলরেডি কিন্তু তারাও বলছে আসলে বাংলাদেশ সেরা। কেন? আমরা আমাদের মেইনলি যেটা সেটা হচ্ছে আমরা একটা বইয়ের ভিতরে হচ্ছে ফাদ আমরা যখন 5-6 বা একের ভিতর সব, একের ভিতরে সব, একের ভিতর অনেক। আমাদের পিডিএফ বইটাও কিন্তু ঠিক তেমন, একের ভিতর সব। আমরা একটি মেন রাইটারের বইকে ফোকাস করব এবং সাথে আরো 3-4টা রাইটারের বই। একটা জিনিস খেয়াল করো, যখন আমরা বোটানি পড়তে যাচ্ছি আমাদের হাসান স্যারের বইটাকে মেইন বই হিসেবে আমরা
মেইনলি পড়ি। আর হাসান স্যারের বইয়ের পাশাপাশি আমাদের কিন্তু মেডিকেল বা ভার্সিটিতে কোশ্চেন আসে বা একাডেমিকে, সেটা হচ্ছে আমরা বোটানির ক্ষেত্রে কিন্তু 3টা রাইটারের আলাদা বই পড়ে থাকি। সেটা হচ্ছে আমাদের হাসান স্যারের পরে সবচেয়ে গুরুত্ব দিয়ে হচ্ছে কিন্তু আজিবুস স্যার এবং আলিম স্যার, ঠিক আছে, আজিবুস স্যার এবং আলিম স্যার। তার পাশাপাশি গুরুত্ব দিই কিন্তু মাজেদা ম্যামের বই, ঠিক আছে। আর জুলজির ক্ষেত্রে আমরা সব প্রথম হচ্ছে মেইনলি বুকটা পড়ি হচ্ছে আমাদের জুলজি বইটা, আজমল স্যারের বই। পাশাপাশি হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের আলিম স্যার, তারপরে মাজেদা ম্যাম এবং হচ্ছে নূরে পারভিন হক খানম, ঠিক আছে। আমাদের টোটাল যে কোশ্চেন বলো, আমাদের হচ্ছে পাম্প কার্ড বা যেগুলো আমরা ইনফরমেশন দিচ্ছি, তারপরে হচ্ছে আমাদের কোশ্চেন তৈরি বা আমাদের বারবিকিউ বই বলো, আমরা কিন্তু সব ধরনের বই মিলায় কোশ্চেন আমরা চেষ্টা করতেছি কি তোমাদের একটা বইয়ের ভিতরে সব ধরনের তথ্যগুলো আমরা গুছিয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমাদের কষ্ট করে 10-5টা বই ঘেটে এই তথ্যগুলো কালেক্ট করা না লাগে। এবং তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা তোমাদের জন্য রাত জেগে জেগে কিভাবে বিজেপি তৈরি করছি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। হ্যাঁ ভাই আসেন, অলরেডি আমরা কত নাম্বারে আসছে আর কি? 36 নাম্বার, তাই না? আর 9টা আছে ওকে, আমার মনে হয় যে এই যে হোক আমি একটু মোটামুটি আসলাম, অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, বুঝছো, পানি টানি খাওয়া দাওয়া করে আসলাম আর কি। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি তোমরা নাকি খুব ভালো উত্তর দিচ্ছ, সবাই এসে বলতেছে কি আপনি প্রথম যেগুলো অ্যানালাইসিস করে গেছেন ওইটা দিয়ে ওরা সব অ্যান্সার পেয়ে যাচ্ছে। আরে বাবা, এত ব্রিলিয়ান্ট সবাই! মানে আপনি যে ক্লাসে বা পড়াইছেন যে হচ্ছে মানুষের সাথে কার কোনো সঙ্গে মিল আছে, রেশম বোকা অলরেডি দেখি কমেন্টে অ্যান্সার না করে লিখেছে মানুষ রেশমি শাড়ি পরে, বুঝছেন, মানে ও ট্রিক্সটাই লিখে দিচ্ছে, তার মানে বুঝেন যে এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে। বুঝতে হবে তো পরে কোথায়, বুঝো নাই? আচ্ছা, ওকে, আমার মনে হয় যে আমরা একটু দ্রুত যাই। আর শোনো, এখন পর্যন্ত আমাদের শেয়ার হয়েছে মাত্র 8টা, তো আর 2-3টা শেয়ার তো চাই আর কি আমরা, তাই না বলো? একটা 10 ফিগার, একটা মানে রাউন্ড ফিগারতে নিয়ে আসা উচিত তোমাদের। তো যে কোনটি ডিএনএ তে অনুপস্থিত? আমরা সবাই জানি ডিএনএ তে মূলত থাকে কি বলতো, A T C G, তাই না? অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন এবং গুয়ানোসিন। বলছিলাম কিন্তু ঢাকাতে ইউনিভার্সিটি নাই, ঠিক আছে, ডি নাই, ইউনিভার্সিটি নাই। রাইট আনসার হবে আমাদের ইউরাসিল। ইউরাসিল থাকে মূলত আরএনএ তে। তো এটা নিয়ে আমাদের খুব বেশি বলার কোনো কিছু নাই, এটা আমরা সবাই। এই মাসিটা ভাই আমাদের ঝামেলা করছে, এর ক্রোমোজোম সংখ্যা নিয়ে আমরা ঝামেলা করছি তো। ও আচ্ছা, চলো আসি। দেখো, আরএনএ থেকে প্রোটিন, এটা না পারলে রে তোদের যে কি করবো। দেখো, আরএনএ বলতে তুমি এখানে এমআরএনএও দিতে পারো। তাহলে দেখো, আরএনএ থেকে প্রোটিন তৈরি যে প্রক্রিয়া, তাকে মূলত কি বলা হয়? রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন নাকি ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশন আগেই বাদ নাই আর কি আমাদের প্রথম অধ্যায়ে। তাহলে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। তাহলে আমরা মূলত জানি কি বলতো, মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ বা মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। আর এই অপত্য ডিএনএ থেকে যদি কখনো এমআরএনএ তৈরি হয় বা আরএনএ তৈরি হয়, তখন সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে যদি কখনো আলটিমেট প্রোটিন তৈরি হয়, তখন সেটাকে বলা হয় কিন্তু ট্রান্সলেশন। তাহলে আমাদের বডির সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে প্রোটিন তৈরি করা। আর এই প্রোটিন তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যায়ে রয়েছে, তার নাম হচ্ছে অনুবাদ করা, যার বাংলা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে বলো? রাইট অ্যান্সার হবে মূলত আমাদের ট্রান্সলেশন। দেখি উত্তর কে দিয়েছে? 37 খ উত্তর কে দিচ্ছে? নিরুপমা নিরু, সাবিনা ইয়াসমিন, প্রার্থনা ঝরা, আরমান মুন্না, অব্রনীল কাব্য, তারপরে ইতিকথা, তারপরে হচ্ছে মমিতা আক্তার মুন্নি গ বলছে। ট্রান্সক্রিপশন না বাবা, ট্রান্সক্রিপশন হবে না, এটা হচ্ছে ট্রান্সলেশন। আগে বলে দেই, এখানকার রাইট অ্যান্সার হবে একমাত্র ট্রান্সলেশন। যে উত্তর ভুল দিয়েছো আমরা একটা অ্যানসারটা দেখি ভাইয়া। ওকে চলো, ট্রান্সলেশন উত্তর হচ্ছে কোনটা? ট্রান্সলেশন। ওকে, ভেরি গুড। আমার মনে হয় আমাদের যে এমসিকিউ গুলো করতেছে, এখান থেকে তোমরা পরীক্ষাতে একদম হুবহু কোশ্চেন পাবে। এরপর দিকে চলে আসে নিচের কোনটি স্টার্ট করুন। আমরা যারা পাবজি এবং মূলত খেলো আর কি, ফ্রি ফায়ার খেলো, তারা একটা অস্ত্রের নাম জানো, AUG। এই AUG একটা কোডন, যেটা মূলত একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, যার নাম মেথিওনিন। আবিরের মতো এত সুন্দর লেখা আমি না, মানে আমি না, মানে দেখতেও না, আবার লেখাতেও এত সুন্দর না। আইনো মানে আমি না। ওকে, ঠিক আছে, আমি না। তাহলে দেখো, AUG স্টার্ট কোডন মূলত আমাদের একটা। তাহলে খেয়াল করবা AUG কোথায় রয়েছে। তাহলে স্টার্ট কোডন হচ্ছে কি? AUG, যেটা দ্বারা একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, যার নাম মেথিওনিন। আর মনে রাখবা, এই তিনটা হচ্ছে মূলত কি? স্টপ কোডন। কি কোডন? স্টপ। আপনি যেন কোন দেশে যেতে চান? উগান্ডা। উগান্ডা, উগান্ডাতে কি টার্মিনেশন কোডন? ইয়েস, উগান্ডা। UGA এর সাথে একটা আন্ডা লাগায় দাও, একটা ডিম লাগায় দাও, আন্ডা, তাহলে হয়ে গেল উগান্ডা। ক্লিয়ার? এবং স্টপ কোডন হচ্ছে 3টা। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যেটা মনে রাখবা, মোট কোডন যদি কখনো চলে আসে, সর্বমোট কোডন কতটি? 64টি। এর মধ্যে স্টপ কোডন তোমরা সবাই জানো 3টা। তাহলে বলো তো, 64 - 3 কত হয়? এটা হয় 61টি। তাহলে বলো তো, যদি কখনো আসে
কার্যকারী কোডন কতটি? কার্যকারী কোডন কতটি? 61টি। আর এই 61টার মধ্যে যার রোল নাম্বার 1, যার রোল নাম্বার কত 1 নাম্বার, যে তাকে বলা হচ্ছে AUG। AUG, যার কারণে এর নাম হচ্ছে ভাই স্টার্ট কোডন। জাহাঙ্গীরনগরে একটা কোশ্চেন আসছিল যে নিষ্ক্রিয় কোডন কয়টি? নিষ্ক্রিয় কোডন, আচ্ছা যেটা স্টপ কোডন সেইটাই কি নিষ্ক্রিয় কোডন। যদি বলে সক্রিয় তখন কিন্তু 61টি হবে। সক্রিয় কোডন বলতে গেলে অবশ্যই কার্যকারী কোডন বা 61টি কোডন। জাহাঙ্গীরনগর এরকম বেখাপ্পা প্রশ্ন করে ফালতু question করে ভাই। ওকে, এরপর রাইট আনসার কি দিয়েছে? দেখো দেখো দেখো, 38-এর ক। আরমান উত্তর দিয়েছে, পূজা উত্তর দিয়েছে, মুন্নি উত্তর দিয়েছে, নিরুপমা নিরু উত্তর দিয়েছে, স্টার নিগার না কি স্তারা নিগার, সাইকেল 1 এক কি একটা চ্যাপ্টার না না সাইকেল অনেক এখন 2টা চ্যাপ্টার বাকি আছে। এখনো 2টা চ্যাপ্টার বাকি কোষ আছে। বিভাজন এবং প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। সাইকেল 1 কিন্তু টোটালি ফ্রি দিচ্ছি রে বাবারা তোমাদের আর জন্য। সাইকেল 2তে তো তোদের জন্য আরো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ব্লাড সার্কুলেশন, আর একটা হচ্ছে আমাদের শ্বসন শ্বাসক্রিয়া, আর একটা হচ্ছে সাইকেল 1 যদি আমরা সেল কেমিস্ট্রি। এই সেল কেমিস্ট্রির জন্য মনে করেন আবার কেমিস্ট্রি পড়াচ্ছি আমরা না, এটা হচ্ছে কোষ রসায়ন একটা বোটানির অন্তর্ভুক্ত একটা চ্যাপ্টার, ঠিক আছে, 3rd চ্যাপ্টার। ওকে, তোমাদের জন্য যে এত কিছু করতেছে আমার মনে হয় যে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো আর কি আমাদের এখানে। 38-এর ক। আচ্ছা চলো আসি পরের দিকে দেখি। আমরা চলে যাবো 39, নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? একটু আগে বলছি, শুরু মানেই স্টার্ট। শুরু মানেই কি স্টার্ট, আর স্টার্ট মানেই আমরা জানি অগ, AUG, পাবজির যে অস্ত্র। আর অগ মানে আমি একটু আগে বলছি সেটার নাম কি? মেথিওনিন। সেটার নাম কি? মেথিওনিন, মেথিওনিন, মেথিওনিন। এখন তোমাদের জন্য একটা কথা আসতে পারে, আমাদের দেহে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? বলতো আমাদের দেহে প্রয়োজনীয়, একটু সরে যাও আবিদ, হ্যাঁ, প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড কতটি? আমাদের দেহে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টি, কোম্পানির প্রচারের লক্ষ্যে 20টি এবং কোম্পানির প্রচারের লক্ষ্যে 20টি। ভাই যদি বলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কয়টি? ওকে, প্রয়োজনীয় মানে এসেনশিয়াল মনে রাখতে হবে, বাট যদি বলে অত্যাবশ্যকীয় কতটা? তখন হচ্ছে 8টা। অত্যাবশ্যকীয় বললে বলতে হবে 8টা। আর যদি বলে শিশুদের ক্ষেত্রে? শিশুদের ক্ষেত্রে আমাদের 2টা বেশি লাগে। আমরা হচ্ছে এই তথ্যগুলো কখন পাবো? যখন সাইকেল 2তে ভর্তি হবো এবং সেল কেমিস্ট্রি পড়বো, তখন কিন্তু তথ্যগুলো পেয়ে যাবো, ঠিক আছে ইনশাল্লাহ। বিশেষ আর ভরসা করেই তো আছি স্যার। নিরুপমা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে চলো এরপরের দিকে দেখি। মেথিওনিন, রাইট অ্যান্সার মেথিওনিন দিছে। 40 নম্বরের জিনের যে কার্যকরী একক পলিপেপটাইড সংশ্লেষ করে তাকে বলা হচ্ছে কি? খেয়াল করো, জিনের কার্যকরী একক মানে জিন প্রকাশের একক কিন্তু 4টার মধ্যে আমাদের 1 নম্বরকে বলা হচ্ছিল কি বলতো? মিউটন, রেপ্লিকন, তারপরে আমাদের আছে সিস্টন এবং আরেকটা হচ্ছে রেকন। আরেকটা কি? রেকন। এর মধ্যে আমরা জানি রেকন রিকম্বিনেশনের একক, রেপ্লিকন রেপ্লিকেশনের একক, মিউটন সবচেয়ে সহজ মিউটেশনের একক, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সিস্টন। মনে রাখো তোমাদের হাসান স্যারের বই অনুসারে একটা কথা লেখা রয়েছে, সিস্টন হচ্ছে জিনের সমতুল্য। সিস্টন কার সমতুল্য? জিনের সমতুল্য। তাহলে তুমি বলো তো জিনের কার্যকরী এককে কি বলা হবে? কোডন, সিস্টন, মিউটন, রেকন। রেকন হবে না, মিউটন হবে না, কোডন হবে না, তাহলে হবে কোনটা? সিস্টন। রাইট অ্যান্সার হচ্ছে সিস্টন। 40-এর রাইট অ্যান্সার কোনটা বলো তো বাবা? 40, 40, 40। 39টা দিও না শ্রাবণী বাবা। রায় বলছে হচ্ছে খ, ইতিকথা খ। আরমান মুন্না বলছে খ। ও স্ট্রেঞ্জার, ওকে স্ট্রেঞ্জার কি বলছে? আরমান মুন্না, আরমান মুন্না খুব ভালো উত্তর দেয়। আচ্ছা 10টি আশাসি দিকে রাইট। আরমান মুন্না বলেছে খ। স্ট্রেঞ্জার কি বলেছে? স্ট্রেঞ্জারের উত্তরটা শুনতে যাচ্ছি। আমাদের ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও না, সবাই একটু শেয়ার করে দাও। ওকে, যারা যারা ক্লাস দেখছো, আমরা তো মানে তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চটুকু, তাই না? বলো। ভাই আমরা কিন্তু ওদেরকে সেরা কন্টেন্ট দিচ্ছি, সেটা হোক পিডিএফ, সেটা আমাদের ক্লাসের কন্টেন্ট বলেন। তোমরা একটু কম্পেয়ার করে দেখো আর কি, হয়তো আমরা নতুন প্ল্যাটফর্ম এই জন্য হতে পারে যে আরে কি না কি পড়াই ডেম, এরা কি পারে না পারে। আচ্ছা চলো এরপরে দিকে চলে আসি। জিনের কার্যকারী যে একক সেটাকে বলা হয় সিস্টন। এরপরে দেখি 41 সমাপ্তিকরণ মানে নিষ্ক্রিয়করণ বা আমাদের স্টপকরণ। আমরা সবাই জানি স্টপকরণ হচ্ছে কয়টা? 3টা, UAA, UAG, UGA। তাহলে দেখো ইউ নাই, ইউ নাই, AUG অগ, অগ তো স্টার্ট করুন, তাহলে স্টপ করুন কি আছে? UAA, UAA। ক্লিয়ার এতটুকু? কারণ আমরা জানি ইন টোটাল করুন হচ্ছে 64টা, স্টপ করুন হচ্ছে 3টা, তাহলে 64 - 3 হবে 61টা। এই 61টা হচ্ছে কার্যকারী করুন। আর 61-র মধ্যে যার রোল নাম্বার 1 তাকে বলা হচ্ছে স্টার্ট করুন বা AUG, যেটা দ্বারা একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করা হয় যার নাম মেথিওনিন। আর আমরা জানি আমাদের দেহের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড যেন কয়টা? 20টা। আর অত্যাবশ্যকীয় কয়টা বলা হবে? 8টা। আর তোমার বাচ্চার তাহলে কয়টা হবে? আমার বাচ্চাতে হয়নি ভাই। ও তাহলে তো পারবা না। না ভাই, তাও পারবো ভাই। তা পারবা? 10টা। ও তাহলে ঠিক আছে, ভেরি গুড। তাহলে কারণ নিজের বাচ্চার একটু খোঁজ খবর রাখতে হবে। ওকে, বোঝা গেছে? ওকে 41-এর ডি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরমান মুন্না উত্তর দিচ্ছে 41-এর ডি। মুন্নি উত্তর দিচ্ছে 41-এর ডি। তারপর আর কে? এই উত্তর দাও না বাবা, উত্তর দাও, উত্তর দাও। সবাই অ্যানসার পারে ভাই, কি উত্তর চাচ্ছেন? সবাই পারে। সবাই তো পারে, তাও তো ঠিক, আমি ভেবে দেখিনি। চলো আসো, জেনেটিক কোডের কয়টি নাইট্রোজেনাস বেস থাকে? মনে রাখবা কোড বা কোডন।
কোড বা কোডন। এই কোড বা কোডন তুমি যেই দিকে যাও না কেন, এটা একটা নীতি মেনে চলে যার নামকে বলা হয় ট্রিপলেট। কি বলা হয়? ট্রিপলেট। ট্রিপলেট মানে 3। ট্রিপলেট মানে কি? 3। অর্থাৎ কোড বা কোডনে আমাদের 3টা নাইট্রোজেনাস বেস থাকবে। কয়টা? 3টা। এ টি সি, জি সি, টি এ সি সি, দেখো 3টা থাকবে। এ টি সি, এই 3টা মিলে একটা কোড বা কোডন। জি সি টি, এটা মিলে একটা কোডন। এ সি সি, এটা মিলে একটা কোডন, বা কোড বা কোডন তুমি যেটাই বলো। তাহলে মনে রাখো কয়টা নাইট্রোজেনের বেস থাকবে? রাইট আনসার হচ্ছে 3টা। কয়টা? 3টা। 42-এর গ। উত্তর 42-এর গ। আমার মুন্না ফাটাফাটি উত্তর দিতে সবার আগে। আকাশ, আকাশ উত্তর দিয়েছে এটা। আর শ্রাবণী রয় 41-এর ঘ, মোটামুটি ঠিক আছে। দিসি আনসার আশা সিদ্দিকা, শ্রাবণী রয় দিয়েছে 42-এর গ, নিরুপমা 42-এর গ। ভেরি গুড। এরপরের দিকে চলে আসি আমাদের 43 নাম্বার। 43 কি বলেছে? নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? ভেরি গুড, ভেরি গুড। রিভার্স মানে উল্টা। আমরা মূলত কি জানি বলো তো? ট্রান্সক্রিপশন কি ছিল বলো তো? সিস্টার ডিএনএ। কি ডিএনএ? সিস্টার ডিএনএ। SISTER, সিস্টার ডিএনএ মানে অপত্য ডিএনএ। সিস্টার ডিএনএ থেকে যদি কখনো আমাদের এমআরএনএ তৈরি হয়, তখন সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কিন্তু রিভার্স মানে উল্টা। যদি কখনো এমআরএনএ বা আরএনএ থেকে যদি কখনো ডিএনএ উৎপাদন হয়, যদি কখনো ডিএনএ উৎপাদন হয়, তখন সেটাকে বলা হবে রিভার্স, REVERS, রিভার্স ট্রান্সক্রিপশন। TRNSCRIPTION, রিভার্স ট্রান্সক্রিপশন। মনে রাখবা রিভার্স ট্রান্সক্রিপশন দুটা জিনিসের ক্ষেত্রে, একটা হচ্ছে এইচআইভির ক্ষেত্রে, আর একটা হচ্ছে করোনার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? করোনার ক্ষেত্রে। তাহলে বলো রিভার্স ট্রান্সক্রিপশনে কয়টার ক্ষেত্রে? দুইটার ক্ষেত্রে, এইচআইভির ক্ষেত্রে এবং করোনার ক্ষেত্রে। ওকে, 43-এর ডি। ভেরি গুড, এইচআইভি। ভেরি গুড। আমার মুন্না উত্তর দিয়েছে। এরপরে প্রথা জহরা উত্তর দিয়েছে 43-এর ডি। আমরা সবাই চেষ্টা করবো মুন্নার মতো অ্যান্সার করা। হ্যাঁ, মুন্নার মতো আনসার করা। মুন্না আজকে সেরা। মুন্নাকে একটা টি শার্ট দেওয়া উচিত আমাদের তরফ থেকে আর কি, তাই না? মুন্নি 43-এর গ। মুন্না মানে থামানো যায় না মুন্নারে। আচ্ছা চলো, রাইট অ্যান্সার এইচআইভি। চলো আসি এরপরে। আর্জিনিন সর্বোচ্চ কয়টি কোডন দ্বারা নির্ধারিত হতে পারে? আর্জিনিন মূলত এটা থাকে চালে। অরাইজেনিন স্যাটিভা, মানে স্যাটিভা অরাইজা। মনে রাখবা আমাদের যেটা লাইসিন, আমি একটু লিখে দিই, লাইসিন মনে রাখো। এরপরে হবে লিউসিন। ওকে, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আর্জিনিন তো দিলামই, আর জিনিন দিলাম, আর আরেকটা দিলাম হচ্ছে ধরে রাখো ভ্যালিন। আর একটা কি? ভ্যালিন। বাবার একটা জিনিস মনে রাখবা, লাইসিনের জন্য 2টা কোডন। কয়টা? 2টা। মনে রাখবা লিউসিন এবং অরাইজিনের জন্য কোডন হইতেছে 6টা। কোডন হইতেছে কয়টা? 6টা। আর আমি একটা বাইক চালাই V4 ভার্সন 4, মানে ভ্যালিন দ্বারা ভার্সন 4 মনে রাখবা। তাহলে কয়টা? 4টা। ভাই আমি একটু সুন্দর করে শেখাতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমার গ্রুপের নাম কি ভাইয়া? বায়োলজি কি লাভার্স না? হ্যাঁ লাভার্স, তাই না? দেখেন এই এলতে আপনি কি পড়াইলেন? লিউসিন। ওকে, এলতে হচ্ছে কি পড়াইলেন? যে হচ্ছে লাইসিন। লাইসিন হচ্ছে দিব 2। ওকে, আচ্ছা ভা বলছে, ভা মানে কি? ভ্যালিন। তো লাভারের ভি দিয়ে আমরা কি ভ্যালিনে কত দিতে পারি? 4। আচ্ছা আমরা কি বলছি লাস্টে? আমাদের 6টা কি আর্জিনিন। এই লাভার্সের 8 দিয়ে কি কত? 6। 2 4 6। আরে বাহ, কি দারুণ কথা। আমরা আমাদের গ্রুপ দিয়ে বা আমাদের হচ্ছে পেজ দিয়ে কিন্তু শিখে গেছি, ঠিক আছে? আমাদের কি বলছে? লাইসিন, কি বলছে? ভ্যালিন এবং আর্জিনিন, ঠিক আছে? 2 4 কিন্তু কোথায় জানো? লাইসিন আর লিউসিনে। লাইসিন 2টা, এই জন্য তো আপনি স্পেসিফিক বলে দিয়েছেন যে লাইসিন আর লিউসিন। লাইসিন 2টা, লিউসিন কিন্তু কয়টা? 6টা। আর আর্জিনিনের রাইট অ্যান্সার হবে কত? 6টা। কোডন দ্বারা এরা কি হয়? এরা নির্ধারিত হতে পারে আর কি। ওকে, এর পরের দিকে আমরা রাইট অ্যান্সার 6টা। সর্বশেষে 45 দেখো, ডিএনএ অনুলিপিত হয় কোন পদ্ধতিতে? ডিএনএ অনুলিপনের 3টা পদ্ধতি আলোচনা করেছে বিজ্ঞানীরা। একটাকে বলা হয় মূলত সংরক্ষণশীল, একটা অর্ধ সংরক্ষণশীল। ভাই অলরেডি দেখেন একজন ভর্তি হয়ে গেছে। কিসে? সাইকেল 2-তে। সাইকেল 2-তে? হ্যাঁ এখনই। আরে বাবা, তাহলে সাইকেল 2-তে কিন্তু আমাদের টি শার্ট পাওয়ার জন্য আর বেশি দিন কিন্তু মানে বেশিক্ষণ মনে হয় আর 2-1 জন পাইতে পারে মেবি। 2-1 জন না, হয়তো 5 থেকে 6 জনের মতো পেতে পারে আর কি সাইকেল 2-তে। কারণ প্রথম 15 জনের জন্য কিন্তু আমরা টি শার্টটা ফ্রি দিচ্ছি। আর আমাদের সাইকেল 2-তে কিন্তু ভর্তি হলে তোমাদের জন্য বায়োলজি পিডিএফ ফ্রি। তার মানে তোমরা কি আমাদের সাইকেলের 510 টাকা প্লাস বায়োলজি পিডিএফ যদি হিসাব করি ভাই কয় টাকা? 199, মানে তাদের টি শার্ট ফ্রি যাচ্ছে। আমি তোদের জন্য অনেকটা ছাড় দিয়ে দিচ্ছি। আমরা টোটাল কোর্সে থেকে কিন্তু অলরেডি প্রচারের লক্ষ্যে আর কি, তাই না? 10 টাকা 510 টাকা 510 টাকা। আসলে আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের পণ্য এবং কিভাবে আমরা ডিএনএ অনুলিপিত হয় সেই আলোচনায় করবো এখন আপনাদের সাথে। দেখি
দাঁড়াইটা কি? তাহলে তিনটা, একটা হচ্ছে আমাদের সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল এবং বিচ্ছুরণশীল। অবশ্যই আমাদের মূলত ওয়াটসন এবং ক্রিক দাদু এরা মূলত আবিষ্কার করেছিল অবশ্যই অর্ধ সংরক্ষণশীল নীতিতে, এবং অর্ধ সংরক্ষণশীল নীতি এটা সর্বপ্রথম প্রমাণিত হয় আমাদের প্রিয় ব্যাকটেরিয়া, ভালোবাসার ব্যাকটেরিয়া, আমাদের আবেগের ব্যাকটেরিয়া ইস্কেরিয়াশিয়া কোলাই ব্যাকটেরিয়া বা ইকোলাই ব্যাকটেরিয়া, যেটা কিনা আমাদের বডিতে থাকে এবং এটা তৈরি করে ভিটামিন বি এবং ভিটামিন কে, যেটা কিনা আমাদের রক্ত তঞ্চনে বেশ সহায়তা করে। কোনটা, বি নাকি কে? অবশ্যই রাইট অ্যান্সার হবে কে, রাইট? ওকে, তাহলে এটা হবে অর্ধ সংরক্ষণশীল নীতি। তাহলে 45-এর উত্তর কে দিচ্ছে আর কি, দেখি আমরা। ও মা, 45-এর উত্তর সবাই দিচ্ছে তো, এতবার এখানে এরা। আয়শা সিদ্দিকা বলছে আমি অফলাইনে এসে অ্যাডমিট হলে কি হবে? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। অফলাইন, অনলাইন, আর কোন লাইন আছে? আর কোনো লাইন নাই মনে হয়, এনি লাইন। ওকে, এখানে আরমান, মুন্না, ইতি কথা সবাই উত্তর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরপরের দিকে আমাদের স্লাইড আজকে শেষ, এবং এটা আমাদের বারবিকিউ এবং পিডিএফ আবারও একটা লাস্টবার। সেটা একটাই কথা, সাইকেল 2, বিশ্বাস রাখো, আস্থা রাখো, ইনশাল্লাহ হতে পারি হয়তো বা অনলাইনে তোমরা নতুন দেখছো আর কি, বাট মানুষটা কিন্তু পুরাতন, অনেক পুরাতন। চোখ বন্ধ করে আস্থা রাখতে পারো এই জায়গাতে। এবং অলরেডি মাত্র একটা দিন হয়েছে আমাদের কোর্স অ্যানাউন্সমেন্ট করার, অনেকেই ভর্তি অলরেডি হয়ে গিয়েছো, খুবই ভালো লাগছে এটা আর কি। অফলাইনে যারা পড়ো তারা তো জানোই, আমাদের সাইকেল 2-তে 3টা অধ্যায় থাকবে, বায়োলজি পিডিএফটা টোটালি ফ্রি থাকবে, আমাদের 24/7 সেটা তো সাপোর্ট তো থাকবেই তোমাদের জন্য, মাত্র 510 টাকা। তুমি আমাদের 019514367। হ্যাঁ, ওরা যদি আপনার বিকাশ নাম্বারে যদি পেমেন্ট করতে না পারে, অনেকে আছে নগদে করে, ঠিক আছে, সে তো নগদ নাম্বার একটু লিখে দেওয়া বেস্ট হবে মনে হয়। আচ্ছা 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 আচ্ছা, যদি বিকাশে না করে সেই ক্ষেত্রে আমাদের নগদ নাম্বার, পেজে নক দিলে আমরা পেজে নক দিলেই আমাদের নগদ নাম্বারটা দিয়ে দিব। তুমি আমাদের বিকাশে করতে পারো, নগদে করতে পারো, একদম ম্যানুয়াল ভাবে আমাদের ব্যাচে এসে করতে পারো, যে কোনো ভাবে। আর এই তো বললামই যে আমাদের দেশ সেরা দাগানো পিডিএফ বাংলাদেশ, যেটা অলরেডি একটা ভাইরাল হয়ে গেছে একটা জিনিস, কারণ এটার জন্য আমরা প্রচুর পরিশ্রম করতেছি, প্রচুর। ওটা রাতে লাইভে দেখে অনেকে, এটা নিয়ে কোনো কথা বলার কারো কোনো সুযোগ নেই আর কি, পাইরেসি করার সুযোগ নেই ইনশাল্লাহ। সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। এটা হচ্ছে মাত্র তোমাদের যে পিসিবিটা 499 টাকা ছিল, আমাদের একটা ছাড় চলে, সেটা হচ্ছে কত টাকা? 399 টাকা তোমরা এটা পেতে পারো। আর যারা শুধুমাত্র বায়োলজি নিতে চাও তাদের জন্য কোনো ছাড় নেই, শুধুমাত্র সেটা আসবে তোমাদের 199 টাকায়। ওকে, আর আমার ব্যাচের জন্য যারা অফলাইনে পড়ো তাদের জন্য স্পেশাল একটা প্রোমো কোড রয়েছে, প্রোমো কোডটা তারা অনলাইনে বলা যাচ্ছে না। আশা রাখি এই তোমাদের দাগানো বইয়ের পিডিএফটা বিশ্বাস করো তোমার অ্যাডমিশনে সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্টের মধ্যে হবে, মাত্র 300 টাকা বা 400 টাকা ইনভেস্টমেন্ট। তো আশা রাখি যে তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কাইন্ডলি একটু জানাও আর কি, আমাদের ভালো লাগবে আর কি তোমাদের মতামত পেয়ে। আর আগামী 12 তারিখে কিন্তু আমাদের শুরু হচ্ছে কোষ বিভাজন। তো শেষ, কোষ বিভাজনের পরবর্তীতে হয় প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস বা কোষ বিভাজন। আজকে রুটিন প্রকাশ করে দেবো রাতে, আজকে রাত্রে আমরা রুটিন দিয়ে দেবো আর কি ইনশাল্লাহ। তবে নেক্সট ক্লাস 12 তারিখ থেকে হবে অবশ্যই, মানে আজকে তো 10 তারিখ, আজকে 12 তারিখ, কালকে 11 তারিখ, একটা দিন আমরা রেস্ট নিচ্ছি। রেস্ট বলতে কালকে হয়তো বা অনলাইনে কিছু না কিছু চলবেই আর কি, সম্ভবত আর কি এটাতে। আচ্ছা, এখানে আর কারো কোনো প্রশ্ন? আমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কিছু প্রশ্ন দেখতে পারি, বা তাদের যদি শুভকামনা দেওয়ার মতো। তোমাদের হচ্ছে কোনো কিছু জানার থাকলে অবশ্যই 1 মিনিটের ভিতরে 1 মিনিট টাইম দিব, 1 মিনিটের ভিতরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারো, ঠিক আছে? আর আমরা এক্ষুনি লাইভটা শেষ করব। কমেন্টস পড়ছে কত, অনেক ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ নিরুপমা, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে ক্লাসটা। অভ্রনীল, আরমান ভাই আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আরমান। এরপরে পূজা, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ পূজা ভাই। ওরা কিন্তু আজকে আমাদের মানে পুরো টিচার প্যানেলকে দেখতে পাইছে মনে হয়, মোটামুটি আমাদের ফুল টিচার প্যানেল যারা, তারা কিন্তু সবাই ছিল আজকে। আমাদের বেশিরভাগই এখানে মেডিকেল, যশোর মেডিকেল এবং আর্মি মেডিকেল, আমার জুনিয়র, তারপর আইবিএ তোমাদের আতঙ্ক ভাই, ফাহাদ ভাই আইবিএতে ও এবারে চান্স প্রাপ্ত। ফাহাদ ভাই কিন্তু দুর্দান্ত, এবং তোমাদের আবিদ ভাই দা কন্টেন্ট কিং। ওকে, আমি কিছুই না, মূলত আমি শুধুমাত্র এসে তোমাদের সামনে বলি, উইদাউট আবিদ এত কিছু সম্ভব হতো না আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের মনে হয় তোমাদের আর কারো কোনো ওই রকম ধরনের প্রশ্ন নেই। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।